বিয়ের অষ্টম দিনের দিন আজ আমি আমার বরকে এই প্রথম কাছ থেকে দেখতে পেলাম। আর ও আমার সামনে এসে এভাবে আমার হাত কামড়ে ধরবে তা আমি কল্পনাও করতে পারিনি। সেই কামড়ে আমার হাত থেকে দরদর করে রক্ত পড়ছে। আমি রিয়া, জন্মের আগে বাবাকে হারিয়েছি। আমি যখন মায়ের 5 মাস পেটে, তখন আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আর আমার জন্মের সময় মা, তাই অনেকেই আমাকে অপয়া পোড়া কপালি বলে ডাকে। বুঝ হবার পর থেকে একটু একটু খারাপ লাগলেও পরে আর খারাপ লাগেনি। এখন আর লাগেই না, কারণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। এখন আমি শুধু অপয়া আর পোড়া কপালই না, কালমুখী, পোড়ামুখী, অলক্ষী, কম বেশি সবই শুনতে হয় আমার। ওই যে জন্মের আগে বাবাকে আর জন্মের পরে মাকে খেয়েছি বলে। আচ্ছা, কেউ কি চায় নিজে থেকে এতিম হতে, নিজের বাবা মার আদর থেকে নিজেকে বঞ্চিত হতে? আচ্ছা, কার কষ্ট বেশি, আমার নাকি যারা আমাকে এসব বলে গালমন্দ করে তাদের? তারা আমাকে এই যে অপবাদ দেয়, একটা বড় ভাবে না আমি তো আমার বাবা মাকে খুন করিনি, তবে কেন আমাকে এত কটু কথা বলেন তারা? আমি যদি পারতাম আমার জীবন বিনিময়ে হলেও তাদের প্রাণ ভিক্ষা চাইতাম। চাইতাম একটাবার তাদের আদর পেতে, ভালোবাসা পেতে। কিন্তু এ সমাজ যে আমাকে নাম দিয়েছে অপয়া, অলক্ষী, কারণ তাদের কাছে আমি আমার বাবা মার হত্যাকারী। ছোটবেলা থেকে মানুষ হয়েছি নানু নানুর কাছে। নানু নানু স্কুলে পড়েছেন, যতটুকু পেরেছেন শখ আহ্লাদ পূরণ করেছেন। কিন্তু তখনই আমার কপাল পড়ল যখন তারা দুজন এই পৃথিবী ছেড়ে মা বাবার কাছে চলে গেল। এরপর থেকে শুরু হলো আমার উপর মামির অত্যাচার। সারাদিন রাত গাধার মতো খাটতাম, বিনিময়ে দুমুঠো পেট ভরে ভাতও দিত না। কত রাত যে না খেয়ে কাটিয়েছি তার হিসাব নেই। পড়ালেখাটা মাঝপথে বন্ধ করে দিলেন। মামা বিদেশে থাকেন, সব রাজত্ব মামি আর তার পরিবারের। একদিন মামি আমাকে কি মাইরটাই না মারলেন। সেদিন তাকে আমি বললাম, মামি, রনির মামা না আমার সাথে খারাপ আচরণ করেছে। মামির ভাই। আমি যখন মামাকে চা দিতে গেছি, আমি কোনো মতেই তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে এসেছি। মামি, আপনি তাকে বলে দিয়েন সে যেন আর আমার সাথে এমন না করে। সেদিন খুব কেঁদে কেঁদে মামিকে কথাগুলো বলেছিলাম, আর মামি কিনা উল্টো আমাকে পিটালো। কি, আমার ভাই তোর সাথে নোংরামি করতে চেয়েছিল? এত বড় মিথ্যে অপবাদ! আমার ভাইয়ের রুচি কি এতই খারাপ যে তোর মতো মেয়ের সাথে এসব করতে চাইবে? আজ তোর একদিন কি আমার একদিন, মিথ্যে বলার স্বাদ আমি আজ তোর মিটাচ্ছি। সেদিন কি মাইরটাই না মেরেছিল আমাকে, 2 দিন বিছানা থেকে উঠতে পারিনি। জ্বর এসে গেছিল আমার, জ্বরের কারণে কাজ করতে পারিনি বলে 2 দিন পেট ভরে ভাতও পড়েনি। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে কি আমাকে এত কষ্ট করতে হতো? তবুও কি আপনারা বলবেন আমার বাবা মার মৃত্যুর জন্য আমি দায়ী? আমি খেয়েছি তাদের। মামা হঠাৎ বিদেশ থেকে এসে আমার বিয়ের দিন তারিখ পাকা করে ফেললেন। মামিরই কেমন আত্মীয় যেন ছেলে। মনে মনে বললাম, থাক, অন্তত এই নরক থেকে উদ্ধার তো হব। তাই ছেলেকে না দেখেই রাজি হয়ে গেলাম বিয়েতে। মামা মামি আর খারাপ কারো সাথে বিয়ে দিবেন না। কিন্তু একই কাণ্ড, বিয়ের 7 দিন চলে গেছে অথচ আমি আমার বরকেই কাছ থেকে দেখতে পেলাম না। বিয়ের দিন দূর থেকে যে একটু দেখেছি, ওই দেখাই শেষ। ওই বাড়িতে যাবার সময়ও আমাকে আলাদা নেওয়া হয়েছে। তাদের নাকি এই নিয়ম, নতুন বরবধূকে 7 দিন পর্যন্ত দূরে রাখতে হয়। বিয়ের অষ্টম দিনের দিন আজ আমি আমার বরকে এই প্রথম কাছ থেকে পেলাম। আর ও আমাকে দেখে দৌড়ে আমার সামনে চলে আসলো, আর এসেই আমার হাতটা ধরতেই দেরি, কামড়ে দিতেই দেরি নেই। আর সেই কামড়ে আমার হাত থেকে দরদর করে রক্ত পড়তে শুরু করলো। আর তা দেখে লোকটা হাতে তালি দিয়ে হাসতে শুরু করলো। আর তার হাসি দেখে আমার চোখ থেকে পানি পড়তে শুরু করলো। আমি কাঁদছি, তা দেখে লোকটার হাসি থেমে গেল। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি কোনো উত্তর না দিয়ে কেঁদেই যাচ্ছি। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি তো দুষ্টুমি করেছি। লোকটির কথাগুলো একদম বাচ্চার মতো ছিল। ওমা, তোমার হাত থেকে দেখি রক্ত পড়ছে। এই বলে সে নিজেই এখন কান্না শুরু করে দিল। নিজের জ্বালায় বাঁচি না, এদিকে ওনার কান্না শুরু। কাঁদতে কাঁদতে নিজের দাঁত দিয়ে কিভাবে যেন নিজের গায়ের শার্টটা ছিঁড়ে ফেললো সে, আর কিছু অংশ আমার হাতে পেঁচিয়ে দিল। সেরে যাবে, দেখো, সেরে যাবে, তুমি ভয় পেও না। আমি ফু দিয়ে দিচ্ছি, ফু ফু। আমি মানুষটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার আর বুঝতে বাকি নেই মানুষটা মানসিকভাবে অসুস্থ। অসুস্থ হওয়া সত্ত্বেও কি সুন্দরভাবে আমার হাতে শার্টের টুকরোটা বেঁধে দিল। আবার আমার হাত দেখে রক্ত বেরোচ্ছে দেখে কান্না করলো। আর দেখতেও কি সুন্দর,
চোখ দুটো দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কি নিষ্পাপ চাহিনি, কি অদ্ভুত সুন্দর হাসি, মায়াভরা মুখ। দেখলেই বোঝা যায় না যে সে একটা মানসিক রোগী। কিন্তু মানুষটার এই অবস্থা হলো কী করে? নাকি জন্ম থেকে উনি এরকম? আমাকে তা জানতে হবে। আর মামা মামির কাছে আমি এতটাই বোঝা ছিলাম যে তা এখন বুঝতে পারছি। তাই তো তারা আমাকে এই মানুষটার সাথে বিয়ে দিয়েছেন, যে কিনা নিজের ভালো মন্দই বুঝেন না, আর সংসার কি বুঝবেন। পোড়া কপালের কপালটাই বুঝি পোড়া। এই কপালে বুঝি আর সুখ নেই। মামা মামি এতটা নিষ্ঠুর না হলেও পারত, সমস্যা নেই, আমি এবারের ছায়াই থাকবো। তোমাদের বাড়িতে আর পা রাখবো না। মানসিকভাবে অসুস্থ এই মানুষটাকে যে আমি বিয়ে করেছি, স্বামী যে আমার এখন সে, তাই তাকে ছেড়ে আমি কোথাও যাব না। আর যেভাবে হোক তাকে আমি সুস্থ করে তুলব। আর এটাই আমার প্রতিজ্ঞা। এই, কি ভাবছো তুমি? না কিছু না, চলো চলো, তুমি এখন রেস্ট নেবে। তোমার হাত থেকে কত রক্ত বের হয়ে গেছে। এখন তোমার ডিম, দুধ আর ভালো ভালো খাবার খেতে হবে, রেস্ট নিতে হবে, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। লোকটা তো অনেক কিছুই বুঝে দেখছি, পাগল হবার অভিনয় করছে না তো আবার। এই কি হলো, চলো চলো। সে আমাকে ধরে রুমে নিয়ে গেল। এখানে শুয়ে থাকো, আমি মাকে ডেকে নিয়ে আসছি। কি হয়েছে রিয়া? তোর হাত থেকে নাকি রক্ত বেরোচ্ছে? কিভাবে? কি হলো? যে আপনাকে ডেকে এনেছে তাকেই জিজ্ঞাসা করেন কিভাবে হয়েছে এমন। দীপ্ত, আমি দুষ্টুমি করে কামড়ে দিয়েছিলাম ওকে মা, কান্না করে। এ কি করছিস তুই? তুই জানিস ও তোর কী হয়? কি হয়? ও তোর বউ, তোর স্ত্রী। তুই ওকে মারবি না, কামড় দিবি না, ওকে ভালোবাসবি, আদর করবি। কেউ ওকে মারতে আসলে তাকে মেরে দিবি আর যত্ন নিবি। তুই তোর বর, ওর স্বামী। আমি ওর বর, ও আমার বউ। ছোটোবেলায় না কত বড় বউ খেলতাম। ওই বড় বউ? হ্যাঁ, ওই বড় বউ। কী বলছি মনে থাকবে? হুম, মনে থাকবে। ঠিক আছে, তুমি এখন বাইরে যাও, আমি রিয়ার সাথে একটু কথা বলবো। আমার বউয়ের সাথে কথা বলবে আমার সামনে? বলো। মায়ের কথা না শুনতে হয় বাবা, শোনা বাবা আমার। যা একটু বাইরে যা। আচ্ছা যাচ্ছি, কিন্তু বেশিক্ষণ কিন্তু আমি বাইরে থাকবো না বলে দিলাম। আমি আমার বউয়ের সেবা করতে চলে আসব। আচ্ছা ঠিক আছে, এবার তো যাচ্ছি। দীপ্তর মা আর কি, আমার শাশুড়ি মা আমার হাত ব্যান্ডেজ করে করে দিতে বলল। আমি জানি না মা, আমরা তোমাকে ধোঁকা দিয়েছি। তোমাকে না জানিয়ে আমার অসুস্থ ছেলেটার সাথে তোমাকে বিয়ে দিয়েছি। যা করা আমাদের মোটেও ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করো আমি চাইনি তোমার কাছ থেকে এসব গোপন রাখা। তোমার মামা মামিকে আমি বলেছিলাম তোমাকে জানিয়ে দিতে, কিন্তু তারা বললেন তোমাকে বিয়ের পর জানাবে। আর আমার কাছে তো আমার ছেলের বিয়েটাই ছিল অনেক বড় কিছু, তাই আমি আর জোর করিনি তাদের। ডাক্তার আমাকে বলেছে যে করে হোক দীপ্তকে বিয়ে করাতে, আর বউয়ের সেবা, আদর, ভালোবাসাই পারবে ওকে সুস্থ করে তুলতে। এছাড়া আর কোনো পথ নেই। কেননা বছর 2 হয় তারা অনেক চেষ্টা করছে, কিন্তু ওকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারেনি। কিন্তু কিছুটা সুস্থ হয়েছে বটে। তবে ধারণা, যদিও বিয়ে করে, ওর বউ যদি ওর সেবা যত্ন করে, ওকে ভালোবাসে, তবে হয়তো ও সুস্থ হয়ে যেতে পারে। আর যদি না হয়, তবে আর তারা কিছু বলতে পারবে না, আল্লাহর উপর ছেড়ে দিবেন। আমাকে তুমি ক্ষমা করো। বাপ মা মরা একমাত্র বাপ মরা একমাত্র ছেলে আমার, ওর ভালোবাসার জন্য আমি এসব করেছি। ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। কথাবার্তায় বুঝতে পারলাম আমার শাশুড়ি মা খুব ভালো মানুষ। সে তার ছেলের ভালোর জন্য আমাকে না জানিয়ে তার ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে। যে কোনো মাই তার সন্তানের ভালো চাইবেন, আমিও তাই চাইব। তাই আর কান্না দেখে আমি তাকে ক্ষমা করে দিলাম। আপনার ক্ষমা চাইতে হবে না মা, আপনি আপনার ছেলের জন্য এমন করেছেন। আপনার জায়গায় আমি হলেও করতাম, তাই করতাম। দোষ তো করেছে আমার মামা মামি, দোষ আপনার না, আপনি কাঁদবেন না। বলো, তুমি আমাকে ক্ষমা করছো? হ্যাঁ মা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আজ থেকে তুই আমার বৌমা না, তুই আমার মেয়ে। আমার মেয়ের মতো থাকবি তুই এ বাড়িতে। আর আজ থেকে আমার ছেলের সব দায়িত্ব তোর উপর। তুই যেভাবে পারিস মা আমার ছেলেটাকে সুস্থ করে তোল। আর ডাক্তাররা তো আছেন। আমার একমাত্র ছেলের এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না, আমি আর দেখতে পাচ্ছি না। মা, উনি কি জন্ম থেকে এরকম? না না, ও একদম সুস্থ ছিল, একদম সুস্থ ছিল ও। আমার ছেলে ডিগ্রি পাস, জানিস? স্কুল থেকে ও সবসময় ভালো রেজাল্ট করে এসেছে। স্কুলের, কলেজের স্যার ম্যাডামরা ওর জন্য আমাকে কত সম্মান দিত। এই যে আশেপাশের মানুষগুলো আমাকে বলতো, দীপ্তর মা তুমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছো, তাই তুমি এমন সোনার টুকরো ছেলে পেয়েছো। গর্বে আমার বুকটা ভরে যেত। তাহলে কিভাবে হলো এমন মা? আজ থেকে 2 বছর আগের কথা, যখন ও মাস্টার্স পড়ে, আমি রান্না করছিলাম, আর ও আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে বলল, আমার লক্ষ্মীমা রান্না করছো তুমি, দেখতেই তো পাচ্ছিস, কিছু বলবি? তুমি এই বয়সে কত খাটনি করো, এখন তোমার বিশ্রামের প্রয়োজন, আর তুমি কি না এত কাজ করো। কত করে বললাম একটা কাজের মেয়ে রেখে দেই, না, তা রাখবে না।
কাজের লোক দিয়ে কী হবে? আর সব কাজ হয় বাবা, তাই ভাবছি কীভাবে আমার মায়ের কষ্টটা লাঘব করা যায়। হয়েছে হয়েছে, মায়ের জন্য এত দরদ দেখাতে হবে না। কি বলতে এসেছিস তাই বল। কি আবার বলতে আসবো, এমনি এসেছি। না বাবা, এমনি এমনি আসেনি। আজ হঠাৎ মায়ের প্রতি এত ভালোবাসা জেগে উঠেছে, মায়ের জন্য এত চিন্তা হচ্ছে, নিশ্চয় এর পেছনে কোনো কথা আছে। বাপজান, বলে ফেলুন, বলে ফেলুন। হুম, বলবেন? বলুন বলুন। কিছু লাগবে? না, ইয়ে মানে কি বল। মা, আমি একটা মেয়েকে ভালোবাসি। কি, তুমি রাগ করলে মা? না না, রাগ করবো কেন? আমি তো অবাক হচ্ছি, আমার ছেলে কাউকে ভালোবাসে। তার মানে আমার ছেলে এখন বড় হয়ে গেছে, অথচ আমি ভাবতাম আমার দীপ্ত সেই পিচ্ছি দীপ্তটাই আছে। এভাবে বলো না, লজ্জা লাগে তো। আহা, প্রেম ভালোবাসার সময় লজ্জা লাগেনি, এখন লজ্জা লাগে? এবার বল, মেয়েটাকে কি করে, দেখতে কেমন? ওর নাম ঝুমুর, আমার সাথেই পড়ে, আমরা দুজন একসাথে পড়ি। দেখতে ভালো, তোমার পছন্দ হবে। তাহলে আর সমস্যা কি? দুজন পড়তে থাক, মাস্টার শেষ করে দুজন, তারপর তুই একটা ভালো জব নিয়ে বিয়ে করে নিস। আমার কোনো আপত্তি নেই, তোর পছন্দেই আমার পছন্দ। ওকে একদিন বাসায় নিয়ে আসিস। আচ্ছা, আনবো, কিন্তু সমস্যা হচ্ছে ওরা খুব ধনী, ওর বাবার কাছে হয়তো ওকে বিয়ে দিতে রাজি হবে না। এদিকে ওর জন্য নাকি পাত্রও দেখছেন তারা। তাহলে উপায়? আমি জানি না, আমি ওকে খুব ভালোবাসি, আমাদের 4 বছরের সম্পর্ক, আমি ওকে ছাড়া থাকতেই পারবো না। যে করে হোক আমার ওকে চাই মা, ওকে ছাড়া আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। এভাবে বলিস না বাবা, তুই আমার একমাত্র ছেলে, জীবনে তোর কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখিনি। ওকে তোর করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি ভাগ্যে রাখেন তবে ও তোরই হবে। আমি ওর বাবার সাথে কথা বলবো, বিয়ের প্রস্তাব নিয়ে ওদের বাসায় যাব। লাভ ইউ মা। পাগল ছেলে আমার। যা বস, আমি নাস্তা দিচ্ছি। নাস্তা করে খুশি মনে কলেজে চলে যায়, আর আমি ভাবতে থাকি কী করে ঝুমুরের বাবাকে রাজি করাবো। ঝুমুর ঝুমুর, কি হলো কি হলো? ছাড়ো ছাড়ো, পড়ে যাবো তো। আমি মাকে তোমার কথা বলে দিচ্ছি। তারপর? তারপর? তারপর কি বলো? তারপর মা? তারপর মা কি দীপ্ত? মা বলেছেন? কি বলেছেন? বলেছেন, আরে বাবা কি বলেছেন বলবে তো নাকি? বলেছেন তার কোনো আপত্তি নেই, আর মা তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন, তোমার বাবার কাছে যে করে হোক রাজি করবেন। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। থ্যাংক ইউ সো মাচ দীপ্ত, থ্যাংক ইউ। তো চলবে না, আরও কিছু দিতে হবে। কি? এই যে পাপ্পি, ওটা বিয়ের পর দিব। আপনার পাওনার হলো ধ্যাত, হি হি। আচ্ছা শোনো, মা আরও বলেছেন তোমাকে একদিন বাসায় নিয়ে যেতে। যদি তোমাকে তার দেখে পছন্দ হয় তবেই যাবেন প্রস্তাব নিয়ে। সত্যি? আর যদি পছন্দ না হয় আমাকে, না হলে বিয়ে দিবেন না? ঝুমুর কান্না শুরু করে দিচ্ছে। এই না না, আমি মজা করছি, এমনি তোমাকে নিয়ে যেতে বলেছেন, তোমাকে দেখবেন বলে। আর এসব তো আমি মজা করে বললাম। যাও, তোমার সাথে কথা নেই, সত্যি চলে যাব। এই নেন না পাগলিটা। ভালোই চলছিল ওদের সম্পর্ক। একদিন দীপ্ত ঝুমুরকে আমাদের বাসায় নিয়ে এলো। তারপর রিয়া, তারপর ঝুমুর আমার পায়ে হাত দিয়ে সালাম করে। এই কি করছো কি করছো? পায়ে হাত দিয়ে সালাম করতে হয় না, মুখে সালাম দিলে হয়। আর তুমি আমার মেয়ে, আমার বুকে থাকবে। সত্যি মা? ঝুমুর আমাকে জড়িয়ে ধরলো, আমি ঝুমুরকে আর দীপ্তকে খেতে দিলাম। দুজনের খাওয়া শেষ করে আমরা গল্প করলাম। ঝুমুরের সাথে কথা বলতে বুঝতে পারলাম ঝুমুর দীপ্তকে খুব ভালোবাসে, আর যে কোনো মতেই ওকে বিয়ে করতে চায়। ওর টাকা পয়সা বাড়ি গাড়ির প্রতি লোভ নেই, লোভ শুধু দীপ্তের ভালোবাসা পাবার। কথাবার্তা শেষে দীপ্ত ওকে ওদের বাসার সামনে পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। আমারও ঝুমুরকে খুব পছন্দ হলো, তাই পরের দিন দীপ্তকে নিয়ে আমি ঝুমুরদের বাসায় গেলাম। ঝুমুরের বাবা খুব ব্যস্ত মানুষ, তার হাতে যেন সময়ই নেই। ঝুমুরের অনুরোধে তিনি 30 মিনিটের জন্য বাসায় এসেছেন। ঝুমুর আমাদের নাস্তা দিল। ঝুমুরের বাবার কল আসছেই আসছে। জি, কী ব্যাপার? না কি কথা বলতে এসেছেন আপনারা আমার সাথে? ঝুমুর বলল, ছেলের জব লাগলে? না ভাইজান, আমার ছেলের জব লাগবে না। তাহলে? আসলে ঝুমুর আর আমার ছেলে দীপ্ত দুজন একই সাথে পড়াশোনা করে। তো ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে, পছন্দ করে। আমি এটা কিছুদিন হয় জেনেছি, আমার ছেলে আমাকে জানিয়েছে। তাই ভাই আমি চাই আপনি ওদের সম্পর্কটা মেনে দিন। কি বলছেন আপনি? যা বলছেন ভেবেচিন্তে বলছেন? ঝুমুর, উনি যা বলছেন তা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ বাবা, সত্যি। তুই ছেলেটাকে ভালোবাসিস, ওকে বিয়ে করতে চাস? তোর কি মনে হয় তুই ওকে বিয়ে করলে সুখী হবি? ও তো সব চাহিদা মেটাতে পারবে, সব ইচ্ছে পূরণ করতে পারবে। হ্যাঁ বাবা। বাহ, আমার মেয়ে বড় হয়ে গেছে, নিজের ভালো মন্দ এখন নিজেই বুঝতে শিখে গেছে, এমনকি নিজের লাইফ পার্টনারও নিজেই ঠিক করে ফেলছে। তাহলে আর আমাকে দরকার কি? তোমরা নিজেরাই বিয়ে করে নিতে। ভাইজান, আপনি রাগ করবেন না, আমি বুঝি আপনার মনের অবস্থা, কিন্তু দেখুন ওরা নিজেরা দুজন দুজনকে পছন্দ করেছে ঠিকই, কিন্তু আমাদের জানিয়েছে, আর আমাদের অনুমতি নিয়ে ওরা বিয়ে করবে। যদি ওরা আমাদের অবাধ্য সন্তান হতো তাহলে নিজেরাই বিয়ে করে নিত, আমাদের আর জানাতো না। ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আপনি ওদের সম্পর্কটা মেনে নেন। আমার ছেলে ওকে খুব ভালো রাখবে, খুব ভালোবাসে আমার ছেলে আপনার মেয়েকে।
এই ছেলে, তুমি আমাকে ভালোবাসো? জি। কতটুকু ভালোবাসো? যতটুকু বাসলে ওকে ছাড়া ভালো থাকা যায় না। ওকে সারা জীবন ভালো রাখতে পারবে? জি পারবো। আমার মেয়েকে কোনোদিন কষ্ট দিতে পারবে না? রাজি আছো? জি রাজি। তাহলে আর দেরি কেন? ডেকে আনো কাজে। বাবা তুমি রাজি? কেন, আমাকে কি পাষাণ পিতা মনে হয়? তোর সুখের মতোই আমার সুখ রে মা। লাভ ইউ বাবা। আপা তাহলে বিয়ের ব্যবস্থা করুন। আগে ওরা বিয়ে পাশ করুক, তারপর মাস্টার্স পাশ করবে, কি বলেন? ঝুমুরের বাবার কথা শুনে আমরা সবাই হেসে দিলাম। ভাবতে পারিনি উনি এত সহজেই ওদের বিয়েতে রাজি হয়ে যাবেন। আসলে মানুষের বাইরের রূপ দেখে বোঝা যায় না মানুষের ভেতরটা কেমন, তার মন কেমন। তারপর কি হলো মা? রিয়া, তারপর একদিন মুরব্বি মিলে সবাই বিয়ের দিন তারিখ ঠিক করলো। ঝুমুর আর দীপ্ত খুশিতে আত্মহারা। ওরা যেন পুরো পৃথিবী হাতের মুঠে পেয়ে গেছে। আর 5 দিন পরে ওদের গায়ে হলুদ। তারপর তারপর একদিন সন্ধ্যাবেলায় দীপ্ত আর আমি বিয়ের আয়োজন সম্পর্কে আলোচনা করছিলাম, আর ওই মুহূর্তে দীপ্তর মোবাইলে একটা ফোন এলো। আর দীপ্ত ফোনটা রিসিভ করে কানে দেওয়ার সাথে সাথে মোবাইলটা হাত থেকে ফ্লোরে পড়ে গেল। কি হয়েছে দীপ্ত? এই দীপ্ত, কথা বলছিস না কেন দীপ্ত? মা, ঝুমুর নাকি অ্যাক্সিডেন্ট করছে। ও নাকি ওদের গাড়ি নিয়ে আমাদের বাসার আসার জন্য বের হচ্ছিল। কী বলছিস তুই? ঝুমুর কই? এখন কেমন আছে? হসপিটালে আছে, চলো তাড়াতাড়ি। আমি দীপ্তকে নিয়ে হসপিটালে যাই, কিন্তু হসপিটালে গিয়ে যা দেখি তা দেখার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। ঝুমুর কই আঙ্কেল? আমার ঝুমুর কই? ওই যে তোমার ঝুমুর। আমি আর দীপ্ত একটা বেডের পাশে যাই, সাদা কাপড় দিয়ে ঢাকা আছে, কিছু রক্তে ভিজে লাল হয়ে গেছে কাপড়টা। দীপ্তকে সামনে গিয়ে কাপড়টা মুখ থেকে সরালো। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ঝুমুরের এমন মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করছে যে মুখ দেখে চেনার ক্ষমতা নেই। এটাই ঝুমুর। তোমার ঝুমুর আমাদের ছেড়ে চলে গেছে বাবা। এই বলে ঝুমুরের বাবা দীপ্তকে ধরে কাঁদতে লাগলো। এদিকে আমি কাঁদছি, কিন্তু আমি অবাক হলাম তখন যখন দেখলাম দীপ্তর চোখে কোনো পানি নেই, নেই কোনো কান্নার শব্দ। ও কাঁদছে না। ঝুমুরের বাবা দীপ্তকে জড়িয়ে ধরে কাঁদছে, অথচ তাকে ধরছে না। ও মূর্তির মতো দাঁড়িয়েছে। ডাক্তার এসে বলল উনি তাড়াতাড়ি বাসায় নিয়ে যান। উনি এই শোকটা সইতে না পারে স্তব্ধ হয়েছিলেন। ওনাকে লাশের সামনে রাখবে না। তারপর কি হলো মা? রিয়া, তারপর ঝুমুরের দাপন কার্য হলো, কিন্তু দীপ্ত আর স্বাভাবিক হয় না। ভেবেছি হয়তো 2-1 দিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু 2 দিন পর দেখি অস্বাভাবিক আচরণ শুরু করে। একা একা হাসে, কখনো কাঁদে, একা একা কথা বলে। আমি কাছে গেলে মারতে চাই, ধমক দেয়। ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি না, চাই কিন্তু পারি না। পরে বাসায় ডাক্তার ডেকে আনি। ডাক্তার ওকে দেখে বলে ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এরপর থেকে দীপ্ত এমন। হাজার চিকিৎসা করেও ডাক্তার ওকে পুরোপুরি সুস্থ করতে পারেনি। তাই শেষ চিকিৎসা হবে তারা বলছেন দীপ্তকে একটা সংসারী মেয়ে দেখে বিয়ে করাতে। আর তারা মনে করেন যেহেতু ভালোবাসার মানুষটাকে হারানোর শোকে এমন হয়েছে, তাই হয়তো ভালোবাসার আরেকটা মানুষ পেলে, তার ভালোবাসা পেলে ও ভালো হয়ে যেতেই পারে। আমার তোমার কাছে ওর জন্য ঠিক মনে হয়েছে তুই পারবি আমার ছেলেটাকে সুস্থ করে পারবি না মা? আমার ছেলেটাকে আদর ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতে পারবি না? আমার আগের দীপ্তকে আমার বুকে ফিরিয়ে দিতে আমি চেষ্টা করব মা। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আমার দোয়া সবসময় তোমাদের সাথে আছে। মামা, আমার বউয়ের সাথে তোমার কথা বলা হয়নি? আমি ভেতরে আসব, আমার বউকে দেখবো, ওর সেবা করতে হবে। এই দেখো আমার পাগল ছেলেটাকে ডাকছে। ওকে দেখে ভয় পাস না কিন্তু, ও তোর কোনো ক্ষতি করবে না। ও এখন আমাকে চেনে, জানে ওর মা। যদি আগের থেকে কিছু মনে নেই ওর, ডাক্তার বলেছে আমি ওর মা, তাই মা ডাকে আমাকে। আমি বলছি না তুই ওর বউই ডাকবে, আর তোকে কামড় দিবে না কিংবা আঘাত করবে না। আমি যাই এখন, তাহলে তুই রেস্ট নে। আচ্ছা মা, আয় ভেতরে আয়, তোর বউয়ের সাথে কথা বলার শেষ আমার। ওকে কিন্তু আর কষ্ট দিস না, ঠিক আছে? এটা তোর বউ, আর বউকে কষ্ট দিতে হয় না, ব্যথা দিতে হয় না, ভালোবাসতে হয়, আদর করতে হয়, আগলে রাখতে হয়, রক্ষা করতে হয়, আর বউয়ের সব দায়িত্ব পালন করতে হয়। আচ্ছা ঠিক আছে, সব করব। আচ্ছা আমি তাহলে যাচ্ছি, যাও। তোমার কি এখন একটু ভালো লাগছে বউ? সরি, আমি আর কখনো এমনটা করব না তোমার সাথে। শুধু আমার সাথে না, কারোর সাথে এমন করবে না। মানে কামড় দিবে না, মারবে না, আঘাত করবে না, মনে থাকবে? থাকবে। আমি আপনার কি হই? মা তো বললো বউ। বউয়ের সব কথা শুনতে হয়, এটা জানেন না তো? তাহলে জেনে রাখুন, বউয়ের সব কথা শুনতে হয়, বউ যা বলে তাই করতে হয়। আর মায়ের সব কথা শুনতে হয়, কারণ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না। বউও না, বউ তো আপন, কিন্তু মা আগে, বউ সারা জীবনের সাথে। আচ্ছা বুঝেছি, আজ থেকে আমি যা যা বলবো সব শুনতে হবে। ওকে? ওকে, গুড বয়, হি হি। আচ্ছা এবার চলুন আমরা খেতে যাই। আচ্ছা চলো, খেতে বসছি। আর মামা মামি এসেছেন। মা ওনাদের থেকে খুশি হলেন, আমাদের সাথে খেতে বসতে বলেন। আমি খেতে বসেছি বলে মামি আমাকে বললেন, তুই খেতে বসেছিস কেন? সবার খাওয়া দাওয়া হবে, তারপর তুই খেতে বসবি। বাড়ির বউ তুই, মেয়ে না। এ কী বলছো? বউ বলে পরে খেতে হবে? আমাদের সাথে খাবে। তাছাড়া আমি ওকে বলে দিয়েছি আজ থেকে আমার মেরিয়া, বউ না। তারপরেও আপনি ওকে বেশি আশকারা দিয়েন না আপা।
বেশি আশকারা পেলে বউরা মাথায় ওঠে। মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, রুই মাছের বড় মাথাটা আমার প্লেটে দিতেই মামি বললেন, এ কী করলেন আপা? ওকে কেন এত বড় মাথাটা দিচ্ছেন? ওকে এসব দিতে হবে না। আর তখনই দীপ্ত বলে উঠল, আপনার কি সমস্যা? হ্যাঁ, আপনার কি সমস্যা? মা, ওকে সবগুলো মাছ দিয়ে দাও তো। ওনাকে কিছু দিবেন না, উনি পচা, ভালো না। দেখছো না এসে আমার বউয়ের সাথে কেমন করছে? আপা, ও রিয়াকে চিনে ফেলেছে? হ্যাঁ, আজই চিনে ফেলেছে। রিয়া কি সব বুঝে গেছে? আমি সব রিয়াকে বলে দিছি। আমি চাই না কোনো ঘোরের মধ্যে থাকুক। এই কথা শুনে মামা মামি মাথাটা নিচু করলেন। খাওয়া দাওয়া শেষে মামি আমার রুমে এসে বললেন, ভালো পরিবারে বিয়ে হয়েছে তোর, তাই বলে বেশি উড়োস না, নইলে হাত পা ভেঙে পড়ে যেতে পারিস। চেয়েছিলেন তো তাই, কিন্তু আমি এত দুর্বল নেই। আমি পরিস্থিতি মোকাবেলা করতে পারি, ছোটোবেলা থেকেই যে করে আসছি। কম তো আর কষ্ট দেননি আমাকে। কিন্তু আমি যা ভেবেছিলাম তার উল্টো হয়েছিল। ভেবেছিলাম মা আপনার আত্মীয়, তাই হয়তো আপনার মতোই খারাপ হবে, কিন্তু না, আপনি যেমন তার পুরোটাই বিপরীত হচ্ছেন। মা খুব ভালো তিনি, এমন শাশুড়ি পেয়ে সত্যি অনেক লাকি। কি আমি খারাপ? এই বলে যেই না মামি হাত তুলছেন আমার থাপ্পড় দিতে, আর দীপ্ত এসে মামির হাত ধরে ফেলেছেন এমন জোরাজোরি যে আর একটু ধরে রাখলে হয়তো মামির হাতটা অকেজো হয়েছিল। ভাগ্যিস বলেছিলাম বউয়ের কথা শুনতে হয়। মামি চিৎকার করতে করতে রুম থেকে বেরিয়ে যায় আর আমাকে বলে, আর আসবো না এই পাগলের বাড়িতে। আজ আমার হাতটাকেই খেতে বসেছিল, আর কোনো দিন আমাকে চিমিয়ে খাবে তার ঠিক নেই। আমার বউকে আপনি মারবেন? আমি চেয়ে চেয়ে দেখবো বুঝি? যান এখান থেকে। আমার বউকে যে মারতে আসবে আমি তাকে মেরে দেবো। থাকো তুমি তোমার বউয়ের আঁচল ধরে। আমি চললাম। মামা মামি বাসায় চলে গেল। দীপ্ত আর আমি মা পরে বসে বসে গল্প করি। রাতে খাবার খেয়ে ঘুমাতে যাব, তখন দীপ্ত আমাকে ডেকে বলে, আমি কি তোমার সাথে থাকবো? মা বলেছেন আজ থেকে তোমার সাথে শুতে। তুমি নাকি রাতে ভয় পাও, তাই তোমাকে পাহারা দিতে বলেছে। আমি হাসলাম আর বললাম, রাতে একা থাকতে ভয় পাই আমি। আপনি আমার সাথে থাকবেন আজ থেকে। তারপর আমি বিছানা ঠিক করে মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম, দুজন দুপাশে। একটা সময় দীপ্ত বক বক করতে করতে ঘুমিয়ে পড়লো। আর আমি ভাবতে লাগলাম, সকাল থেকে ওকে সুস্থ করার জন্য আমাকে কাজে লেগে পড়তে হবে। যেভাবেই হোক ওকে সুস্থ করে তুলতেই হবে আমার। দীপ্ত ঘুমাচ্ছে, কি নিষ্পাপ মুখ, আর কতই বা ভালো মানুষটা, কি থেকে কি হয়ে গেল। আমিও পাশ ফিরে দু চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। তার কিছুক্ষণ পর দেখি দীপ্ত আমাকে জড়িয়ে ধরছে। এই কী করছেন আপনি? ছাড়ুন আমাকে, ছাড়ুন। দীপ্ত আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরছে। মামা দেখো তো কত রক্ত। ওমা, আমি রক্ত দেখব না, আমাকে বাসায় নিয়ে চলো। ওমা, এটা কে? এত রক্ত কেন ওর মুখে? মা, বাসায় চলো। দীপ্তর কথাগুলো শুনে বুঝতে বাকি রইল না আমার ও ঝুমুরের লাশে স্বপ্নে দেখছে, আর তাই আটকে উঠছে, ভয় পাচ্ছে। আর আমি কিনা কি ভেবে নিয়েছিলাম মানুষের বিষয়। এই যে উঠুন উঠুন, চোখ খুলুন, দেখুন কিছু নেই, কিচ্ছু নেই সামনে, কোনো রক্ত নেই। তাকান তাকান। না, আমি চোখ খুলব না, খুলুন প্লিজ। দেখুন কোনো কিছু নেই। আচ্ছা ছাড়ুন, একটু আমাকে একটা লাইটটা জ্বালিয়ে দেই। চোখ খুলুন, দেখুন আমি এখানে, আপনার বউ, আর কেউ নেই। না না, আমি ছাড়বো না, তুমি চলে গেলে আমি আরও ভয় পাবো। আমি অনেকক্ষণ পর্যন্ত বুঝিয়ে দীপ্ত চোখ খুললাম, লাইট জ্বালালাম। দেখেছেন কিছু আছে? কেউ নেই। আছে কোনো রক্ত? আপনি আর আমি ছাড়া কেউ নেই। দীপ্ত যখন চারপাশে চেয়ে আসলেই কিছু নেই, তখন আবার শুয়ে পড়লো। তাহলে আমি রাত তো রক্ত দেখলাম কী করে? আপনি স্বপ্ন দেখছেন, আর স্বপ্নে মানুষ কত কিছু দেখে। ওগুলো কিছু না, ঘুমিয়ে পড়ুন। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি দীপ্তর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর দীপ্ত ঘুমিয়ে পড়লো আমার অপর হাতটা ধরে। যেভাবে হোক দীপ্তর মন থেকে ভয়টা দূর করতে হবে। সকালে ঘুম থেকে উঠে জেগে রান্না করে নাস্তা বানালাম। এ কি মা, তুমি কী করছিস এগুলো? তুই এবারে নতুন বউ, সারা জীবন তোকে এগুলো করতে হবে? এখন না একটু রেস্ট কর। আমার এগুলো করার অভ্যাস আছে মা। আপনি যান, টেবিলে গিয়ে বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। নাস্তা রেডি করে দীপ্তকে ডেকে তুললাম, বলে বলে ব্রাশ করালাম। ফ্রেশ হয়ে অন্য ড্রেস পরে আসতে বললাম। যা যা বলছি তাই তাই করছে। ভাবিনি এত ইজি হয়ে যাবে সব কিছু। নাস্তা করে দীপ্তকে জিজ্ঞাসা করলাম, আজ দুপুরে কী খাবেন আপনি? কেন, তুমি রান্না করবে? হ্যাঁ আমি রান্না করবো। কী খাবেন বলুন? সর্ষে ইলিশ খাবো। পারো রান্না করতে? হ্যাঁ পারি। আচ্ছা ঠিক আছে, আমি আজ তাই করব। কিন্তু ইলিশ মাছ যে বাজার থেকে নিয়ে আসতে হবে। ইলিশ মাছ আছে তো রিয়া ফ্রিজে। মাকে ইশারা দিয়ে বললাম। না মা, ওটা শেষ। ও হ্যাঁ, তো শেষ। আপনি আনতে পারবেন বাজার থেকে ইলিশ মাছ? আমি? হ্যাঁ আপনি আপনি ছেলে মানুষ না? ছেলেরা তো বাসার বাজার করে, পারবেন না আপনি মাছ কিনে আনতে? হ্যাঁ পারবো। মামা, ব্যাগ আর টাকা দাও, আমি ইলিশ মাছ আনতে যাব। ও কি পারবে রে মা? আমি আছি তো মা, চিন্তা করবেন না। দীপ্ত টাকা আর বাজারের ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বাসা থেকে বাজার 6-7
মিনিটের পথ। দীপ্ত অসুস্থ হবার পর মায়ের সাথে কয়েকবার বাজারে গেছে, তাই বাজারটা ঠিক চেনে। আমি দীপ্তর পিছন পিছন বাজারে গেলাম, ওকে ফলো করতে করতে। এমনভাবে গেলাম যাতে ও না দেখে। বাজারে গিয়ে ইলিশ মাছের দোকানে ঢুকেছে ও। ভাই ভাই, আমাকে একটা ইলিশ মাছ দেন তো। কয় কেজি নেবেন ভাই? একটা মাছ যে কয় কেজি হয় তাই দেন। লোকটা একটা মাছ ওকে ব্যাগে ভরে দিল। দীপ্তটাকে 1000 একটা নোট দিয়ে চলে আসলো। আর সে আর ডাকলো না। আমি লোকটার কাছে গিয়ে উপস্থিত হলাম, দীপ্তকে ডেকে নিয়ে গেলাম। মাছ কত কেজি? 700। এটা কয় কেজি? 1 কেজি। আপা তাহলে 300 টাকা কই? না মানে উনি টাকা না নিয়েই চলে গেছেন, তাই বলে আপনি ওনাকে টাকা দেবেন না? এই নিন আপা 300 টাকা। দেখছেন কি করে কেনাকাটা করতে হয়? আগে দাম জিজ্ঞাসা হয়, তারপর কিনতে হয়। কখনো কখনো বিক্রেতারা দাম চায়, আর তখন দাম কমিয়ে বলতে হয়। মনে থাকবে? মনে থাকবে। এবার চলুন বাসায়। তুমি কখন এলে? আপনার পিছু পিছু এসেছি, জানতাম আপনি টাকা বেশি দিয়ে আসবেন। সরি। এই নিন মাছের ব্যাগ, আপনার হাতে নিন। আচ্ছা দাও। কিছু দূর থেকে যাওয়ার পর দেখি একটা কুকুর বারবার মাছের ব্যাগের দিকে মুখ বাড়াচ্ছে, আর দীপ্ত বারবার আমার আড়ালে লুকাচ্ছে। এই যে আপনি বারবার আমার কাছে এসে লুকিয়েছেন কেন? আপনি না ছেলে মানুষ? মেয়েরা ভয় পায় কুকুর দেখে, ছেলেরা না। আপনি এটাকে তাড়ান। কিভাবে তাড়াবো? আমি তো ভয় পাই। আপনি কুকুরটার সামনে সাহসী হয়ে দাঁড়ান, বুক ফুলিয়ে দাঁড়ান, আর জোরে একটা ধমক দিন। দেখবেন ও নিজের থেকে ভয় পেয়ে চলে গেছে। সত্যি যদি কামড়ে দেয় কিচ্ছু করবে না, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে। দীপ্ত এবার সোজা হয়ে দাঁড়িয়ে 2বার জোরে নিঃশ্বাস নিয়ে কুকুরকে এক ধমক দিল। এই গেলি এক্কেবারে থাপ্পড় মারব। হাত দিয়ে থাপ্পড় দেখিয়ে। আর কুকুর দৌড়ে চলে গেল। দেখছো কুকুর পালিয়েছে। ইয়া আমি সাহসী। আপনি সাহসী, আর কখনো কোনো কিছুতেই ভয় পাবেন না। ওকে ওকে। বাসায় এসে রান্না করলাম। আমি যতক্ষণ রান্না করছি ততক্ষণ দীপ্ত আমার পাশে দাঁড়িয়েছিল। ভাজির জন্য ফুলকপি আর আলু কেটে দিয়েছিল, আমি কাটতে দেনি। রান্না শেষে দীপ্তকে বললাম, এবার চলুন গোসল করবেন, আর গোসল করে আমরা নামাজ পড়ব। আপনি মসজিদে যাবেন আর আমি বাসায় পড়ব। তারপর নামাজ পড়ে আপনি আসলে আমরা সবাই একসাথে দুপুরের খাবার খাবো। দীপ্ত আমার কথা মতো গোসল করে নামাজ পড়তে মসজিদে চলে গেল। মা আমারকে ডেকে বললেন, মারে তুই যে আমার ছেলেটাকে সুস্থ করতে পারবি এটা আমার বিশ্বাস ছিল, কিন্তু এত তাড়াতাড়ি ওকে সব কিছু বোঝাতে পারবি, ও তোর সব কথা শুনবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আপনি শুধু দোয়া করবেন মা, আমি আপনার আগে সেই দীপ্তকে আপনার বুকে ফিরিয়ে দেবো। দোয়া করি তুই তোর কাজে সফল হ, আর সুখে থাক তোরা সারা জীবন। এভাবে দিন কাটছে। আমি যে কোনোভাবে দীপ্তকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, বাস্তবতা সম্পর্কে জ্ঞান দিচ্ছি, বোঝাচ্ছি, আরও গুড স্টুডেন্টের মতো সব কিছু বুঝে নিচ্ছে। মাও ছেলের সুস্থতা থেকে খুব খুশি। আর কিছুদিন গেলে হয়তো দীপ্ত ওর আগের স্মৃতি ফিরে পাবে। সব কিছু হয়তো ঠিক মনে পড়ে যাবে। কিন্তু মাঝে মাঝে চিন্তা হয়, যদি দীপ্ত আমাকে না চেনে তখন কি হবে? এই পোড়া কপালে সুখ সইবে তো? আবার এই ভেবে আনন্দ হয় ও সুস্থ হবেই তো। আর এটাই আমি চাইবো। সুন্দরভাবে চলে যাচ্ছিল আমাদের জীবন। দীপ্ত এখন অনেকটাই সুস্থ, স্বাভাবিকভাবে কথা বলে, স্বাভাবিকভাবে চলাফেরা করে। একদিন দীপ্ত আর আমি শপিং করে বাসায় ফিরছিলাম। নতুন জামাকাপড় কেনাকাটা করে আমার হাত থেকে একটা ব্যাগ পড়ে যায় বলে আমি ব্যাগটাতে ওঠাতে থাকি, আর দীপ্ত 3-4 কদম সামনে চলে যায়। আর তখনই একটা বাস এসে দীপ্তকে ধাক্কা দেয়, আর আমি দীপ্ত বলে চিৎকার করি। প্লিজ আমার দীপ্তকে কেউ হসপিটালে নিয়ে চলুন, প্লিজ নিয়ে চলুন আমার দীপ্তকে। আমার চিৎকার শুনে আশেপাশে কিছু লোক দীপ্তকে আমার সাথে হসপিটালে নিয়ে যায়। আমি হসপিটালে পৌঁছে মাকে ফোন দিই। মাও হসপিটালে চলে আসেন। দীপ্ত মাথায় আঘাত পায়। ডাক্তার ট্রিটমেন্ট করে। ডাক্তার কী অবস্থা এখন? জ্ঞান ফিরলে বলা যাবে। যদি মাথা ছাড়া কোথাও তিনি আঘাত পাননি, আর আঘাতটা তেমন গুরুতর নয়, আর এই আঘাত থেকে স্মৃতিশক্তি ফিরেও পেতে পারে। দোয়া রাখুন। আমরা দীপ্তর জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর দীপ্তর জ্ঞান ফেরা। আমি আর মা দীপ্তর পাশে দাঁড়াই। দীপ্তর চোখ খুলে বসে সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, ঝুমুর তুমি ঠিক আছো? ঠিক আছো তুমি ঝুমুর? তুমি জানো আমি কত ভয় পেয়েছিলাম। থ্যাঙ্কস টু আল্লাহ তোমার কিছু হয়নি। আমি অবাক হয়ে দীপ্তর দিকে তাকিয়ে রইলাম। মায়ের দিকে তাকাতে দেখে মা হেঁটে কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে। মা সামনে যেতেই মেয়েটা মাকে জড়িয়ে ধরল। মেয়েটাও কাঁদছে, সাথে মাও কাঁদছে। দীপ্ত বেড থেকে উঠে গিয়ে মা ও মেয়েটাকে জড়িয়ে ধরে কাঁদছে, আর আমি অসহায়ের মতো তাদের দিকে তাকিয়েছি। কিছুক্ষণ পর মা আমার দিকে তাকালে ইশারা দিয়ে কোনো কথা বলতে বারণ করে। আমিও কোনো কথা বলিনি। কী হয়েছে তোমার? কী হয়েছে? আঙ্কেল যে ফোন করে বললো তুমি অ্যাক্সিডেন্ট করছো, কোথাও লাগেনি তো তোমার? আমি ঠিক আছি দীপ্ত, তোমার কী হয়েছে? তুমি ঠিক আছো তো? কী জানি বুঝতে পারছি না আমার কী হয়েছে, কিছুই তো মনে পড়ছে না। দীপ্ত রোড অ্যাক্সিডেন্ট করেছে ঝুমুর। জ্ঞান ডাক্তার বলেছে জ্ঞান ফিরলেই আর সমস্যা নেই, কিন্তু তুমি এখানে কিছু বুঝতে পারছি না। তুমি বেঁচে আছো দীপ্ত? ঝুমুর কই গেলি রে মা তুই? এই যে মা, তুই এখানে?
আর আমি তোকে কতক্ষণ যাবৎ খুঁজেছি। চল, ডাক্তার চলে গেছে। ঝুমুরের বাবা: বাবা, এই দেখো দীপ্ত, তুই ঠিক হয়ে গেছিস মা? আমাকে বাবা বলে ডাকলি? 2 বছর আমি এই ডাকটা শোনার জন্য কত অপেক্ষা করেছি, কিন্তু তুই একটাবারও ডাকিস নি। তুই ঠিক হয়ে গেছিস মা? তুই ঠিক হয়ে গেছিস? ভাই সাহেব, কী হচ্ছে এসব? ঝুমুরকে দাফন করা হয়ে গেছে 2 বছর আগে, তবে ও আজ এখানে কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি বাবা, আমি সব খুলে বলছি ঝুমুরের বাবা। 2 বছর আগে যেদিন ঝুমুর ড্রাইভ করে আপনাদের বাসায় আসছিল, সেদিন ওর সাথে আমাদের কাজের মেয়েটাও ছিল, আর ঝুমুরের সমবয়সী। ঝুমুর ওকে নিয়ে আপনাদের বাসায় যাচ্ছিল, কিন্তু রাস্তায় যখন ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, তখন আমাদের কাজের মেয়েটা মারাত্মকভাবে আহত হয়, আর হসপিটালে আনার পর ডাক্তার বলে মারা গেছে। এদিকে ঝুমুর মাথায় আঘাত পায়, ফলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। তাই আমি সিদ্ধান্ত নেই, এখনই ওকে আমি দীপ্তর জীবন থেকে সরিয়ে ফেলবো। না, এখন ও কাউকে চিনবে না, না দীপ্তর জন্য পাগলামি করবে। আর তাই আপনাদের ফোন করে আসতে বলি, আর আপনাদের কাজের মেয়ের লাশ দেখে বলি ঝুমুর আর নেই। ওর মুখটা আঘাতে পুরো নষ্ট হয়ে গিয়েছিল বলে কারো বোঝার ক্ষমতা ছিল না আসলে এটাই ঝুমুর নাকি অন্য কেউ, তাই আপনারা বুঝতে পারেন। আর আমার প্ল্যান সাকসেসফুল। ছি ভাইজান, এতটা নিচে নামতে পারলেন আপনি? কেন করছেন এমন আপনি? কেন? উত্তর দিন। কারণ আমি দীপ্তর সাথে ঝুমুরকে বিয়ে দিতে রাজি হলেও মন থেকে দীপ্তকে মেনে নিতে পারিনি। তাই আমি অ্যাক্সিডেন্টের সময় ওই প্ল্যান করে আমার মেয়েকে দীপ্তর জীবন থেকে সরিয়ে আনতে চেয়েছি, আর পেরেছিও বটে। কিন্তু সমস্যা ছিল এই যে, এই 2টা বছর আমার মেয়ের মুখ থেকে একটা শব্দ পর্যন্ত করেনি, একটাবার বাবা বলে ডাকেনি, চুপচাপ ঘরে বসে থাকতো। ভুলে গিয়েছে সমস্ত অতীত। তাই মাঝে মাঝে ওকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি, আজও নিয়ে এসেছি, কিন্তু হঠাৎ দীপ্তকে দেখে স্মৃতিশক্তি ফিরে পাবে তা বুঝতে পারিনি। দীপ্ত যখন সবাই নিয়ে আসছিল, তখন আমার সাথে সাথে ঝুমুর ওকে দেখছিল। হয়তো এটা খেয়াল রেখে ফলো করতে করতে এখানে এসেছে, কিন্তু দীপ্তকে দেখে যে এত তাড়াতাড়ি ওর অতীত মনে পড়ে যাবে তা আমি ভাবতে পারিনি। ছি বাবা, ছি, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? মারে, আমাকে মাফ করে দেয়, আমার ভুল হয়েছে। আপনি জানেন, সেদিনের ওই ঘটনা আমার ছেলের জীবনটাকে পুরো পাল্টে দিয়েছে। আমার ছেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, সইতে পারেনি ঝুমুরের মৃত্যুর আঘাত। সইতে না পারে আমার ছেলেটা পাগল হয়ে গেছে। কত ডাক্তার কবিরাজ দেখেছি, তবু ঠিক হলো না। পরের কথা সে সব কথা। আপনি কাজটা মোটেও ভালো করেনি ভাইজান, আল্লাহ আপনাকে কোনোদিন মাফ করবে না। আপা, আপনি আর দীপ্ত আমাকে মাফ করে দিন। আমি আমার ভুল স্বীকার করেছি, আর আমি 2 দিন পরে ওদের বিয়ে দিতে চাই। যেই ভুল আমি 2 বছর আগে করেছি, সেই ভুল এখন শুধরাতে চাই। এই কথা শোনার পর মা আমার দিকে তাকান। আমি মাকে হাত আর চোখ দিয়ে ইশারায় কিছু করি, কিছু না বলতে। মা কোনো কথা বলেন না। ডাক্তার সেই মুহূর্তে এসেন। বাহ, পেশেন্টের জ্ঞান ফিরেছে। ও ডাক্তার সাহেব, আমার ছেলের আগে স্মৃতিশক্তি ফিরে পেয়েছে। বাহ, ভেরি গুড। আপনি বিছানা থেকে উঠছেন কেন? শুয়ে পড়েন, শুয়ে পড়েন। দীপ্ত, শুয়ে পড়ো। ডাক্তার, ওকে দেখো। ডাক্তার, আমি আজই বাসায় যেতে চাই। দীপ্ত, কিন্তু আজ তো আপনাকে থাকতে হবে। না ডাক্তার, প্লিজ, আমার তেমন সমস্যা হচ্ছে না, আমাকে রিলিজটা দিয়ে দিন প্লিজ ডাক্তার। আজকের দিন থেকে গেলে ভালো হতো ডাক্তার, আমার খারাপ লাগলে আমি আবার চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় আপনাকে রিলিজ দেওয়া হবে। আপাতত থাকুন। ধন্যবাদ ডাক্তার। দীপ্ত বেডে শুয়েছে, ঝুমুর দীপ্তর হাত ধরে বসে আছে। দুজনে তৃপ্তির হাসি আসছে। ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার যে কি আনন্দ, তা ওদের দুজনের মুখ দেখলেই বোঝা যায়। দীপ্ত ওর অতীত ফিরে পেয়েছে, ভুলে গেছে ওর বর্তমান আমিটাকে। আমি দীপ্তর কোনো দোষ দিই না, ওর তো কোনো দোষ নেই, দোষ আমার কপালের। আমি এই পোড়া কপালই। এই পোড়া কপাল কি আর সুখ থাকতে পারে? পোড়া কপালে সুখ সয় না। আমি কেবিন থেকে বাইরে এসেছি, মা আমার পেছন পেছনে আসলেন। জানেন মা, আমি আজ খুব খুশি। দীপ্ত স্মৃতিশক্তি ফিরে পেয়েছে, আমার সার্থক হয়েছে, তাই না মা? কিন্তু ও যে তোকে ভুলে গেছে রে মা। আমি জানি মা, সমস্যা নেই, ও সুস্থ হয়েছে, এটাই অনেক। সব তোর জন্য রে মা, তোর সেবা, আদর, যত্ন, ভালোবাসা। আমার ছেলেটা সুস্থ হয়েছে, ফিরে পেয়েছে ওর স্মৃতিশক্তি, সাথে ওর হারানো ভালোবাসা, তাই না? মা চুপ করে আছেন, কিছু বলতে হবে না। দেখেছেন ওরা দুজন আজ কত খুশি দুজনকে পেয়ে। দীপ্তকে দেখে রাখবেন, আর দীপ্ত সুস্থ হলে ওদের দুজনের হাত এক করে দিবেন। যদি কখনো ওরা হাত ধরে বসে থাকে, আমি বোঝাতে চেয়েছি দুজনকে বিয়ে দিবেন দীপ্ত একটু সুস্থ হলে। কিন্তু তুই থাক মা, আমার কথা ভাববেন না। আমার মতো পোড়া কপালই, কপালে যা আছে তাই হবে। কিন্তু একটা কথা কি জানেন মা, এই পোড়া কপালটা না আপনার ছেলেটাকে খুব ভালোবেসেছে, খুব। আমি ওর সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। মা ভালো থাকবেন। রিয়া রে, মা আমার, কাঁদবেন না মা, ভালো থাকবেন আপনারা। দেখে রাখবেন আমার দীপ্তকে, ও যেন আর কোনো আঘাত না পায়। তাহলে কিন্তু আমি ওই ঝুমুরকে ক্ষমা করবো না। আসি। কাঁদবেন না মা, এই পোড়া কপালাটি আপনাকে আর আপনার ছেলেকে কোনো দিন ভুলবে না, কোনো দিন না। মার কাছ থেকে বিদায় নিয়ে
এই নিলাম। দূর থেকে দীপ্ত এক নজর দেখে নিলাম। এখনও ঝুমুরের হাত ধরে শুয়ে আছে। এ হাত কোনোদিন ছেড়ো না দীপ্ত, কোনোদিন ছেড়ো না। পা বাড়ালাম খোলা রাস্তায়, হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি। কোথায় যাব আমি এখন? কার কাছে যাব? কে আছে আমার? না বাবা, না মা, না ভাই, না বোন, না স্বামী। স্বামীটা এখন অন্য কারো হয়ে গেল। দুঃখ ছাড়া কিছুই রইল না। বিধাতা এ পোড়া কপালে কপালে এইটুকু সুখ লেখেনি তুমি? এতটাই অপয়া আমি? মোবাইলটা নিয়ে এসেছি আমি। দীপ্ত কিনে দিয়েছিল আমায় নিজে দামাদামি করে। আমি এটাও আনতাম না যদি না এটাতে দীপ্ত আর আমার শত শত ছবি থাকতো। দীপ্ত সেলফি পাগল একদম। কতই না সেলফি তুলেছে আমার সাথে। একদিন রান্নাঘরে করেছি, ওখানেই মশারি টাঙানে, সেখানেও সেলফি। শপিং করতে গিয়ে সেলফি। হায় রে সেলফি, কত স্মৃতি। আর কোনো দিন ছবি তোলা হবে না দীপ্ত, আর তুলবে না তুমি কোনো আমার ছবি। এখন তোমার মোবাইল জুড়ে, জীবন জুড়ে শুধু জুড়ে থাকবে ও শুধু ঝুমুর আর ঝুমুর। দীপ্তকে ডাক্তার সন্ধ্যায় রিলিজ করে দেয়। দীপ্তর মা দীপ্তকে বাসায় নিয়ে যায়। দীপ্ত বাসায় ঢুকে দেখে রুমগুলো আগের মতো নেই। আগে যেমন ছিল সব এখন অন্যরকম করে সাজানো। দীপ্ত সব অবাক হলো ওর নিজের রুমে গিয়ে। কি সুন্দর করে ওর রুম সাজানো। এখন কি একটু একটু ভালো লাগছে তোর? হ্যাঁ মা। তুই শুয়ে থাক এখন তাহলে। আচ্ছা মা। দীপ্ত ওর মোবাইল খুঁজে কিন্তু কোথাও পায় না। মা আমার মোবাইল কই? তোর মোবাইলটা তুই তুই অসুস্থ হবার পর একদিন আছাড় দিয়ে ভেঙে ফেলেছিস। পরে আরেকটা মোবাইল কিনে দিয়েছিলাম তোকে, কিন্তু ওটা তো তুই শপিং করতে যাওয়ার সময় নিয়ে গেছিলি। হয়তো অ্যাক্সিডেন্টের সময় ওটা হারিয়ে গেছে। সকালে একটা মোবাইল কিনে দেবো তোকে, এখন একটু রেস্ট নে। আচ্ছা যাও তাহলে তুমি। পরের দিন সকালে ঝুমুর আর ঝুমুরের বাবা দীপ্তকে দেখতে এসে, এখন কেমন আছে দীপ্ত? হ্যাঁ ভালো আপা। আমি যত দ্রুত সম্ভব ওদের বিয়েটা দিতে চাই। এখনও তো দীপ্ত অসুস্থ, একটু সুস্থ হয়ে যাক তারপর না হয় ভাবা যাবে এ বিষয় নিয়ে। না আপা, এবার আর আমি কোনো ভুল করতে চাইবো না। না, দেরি করতে চাই, কিন্তু আমার কিছু কথা আছে। কি কথা আপা? আপনি আর ঝুমুর একটু আমাদের বাসায় আসুন। দীপ্ত রেস্ট নিক। ঝুমুর আর ওর বাবা দীপ্তর মায়ের সাথে তার রুমে আসে। আমি বুঝতে পারছি আপনি চাচ্ছেন ঝুমুর আর দীপ্তর বিয়ে তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু একটা কথা আপনারাকে জানেন? কি কথা? দীপ্তর যে বিয়ে হয়ে গেছে মানে কি মা? হ্যাঁ মা, ডাক্তার যখন কোনোভাবেই সুস্থ করতে পারছিল না দীপ্তকে, ঠিক তখনই তারা বলেছিল দীপ্তকে বিয়ে করিয়ে দিতে। বলেছে যেহেতু ও স্মৃতিশক্তি হারায় ভালোবাসার মানুষকে হারানোর কষ্টে, সেহেতু ওকে কেউ ভালোবাসলে, আদর করলে, সেবা করলে হয়তো ও ভালো হয়ে যেতে পারে। আর তাই আমি দীপ্তকে কয় মাস আগে রিয়া নামে এক মেয়ের সাথে বিয়ে দিই। আর ও এত দিন দীপ্তকে সেবা যত্ন আর ওর সেবা যত্নে ভালোবাসায় অনেকটা স্বাভাবিক হয়ে যায়। গতকাল যখন ও তোমাকে আর দীপ্তকে একসাথে দেখে এবং জানতে পারে তুমি বেঁচে আছো, ও আমাদের সবাইকে ছেড়ে চলে যায় আর বলে যায় তোমার আর দীপ্তর যেন বিয়ে দেয়। দীপ্তর খুশিতে ওর খুশি। চলে যায় রিয়া চিরদিনের মতো আমাদের জীবন থেকে, দীপ্তর জীবন থেকে। দীপ্ত এসব কিছুই জানে না এখন। ও সুস্থ হলে ওকে আমি সব বলে দেবো, তারপর যা করতে চাইবে তাই। আপনি ওকে কিছুই বলবেন না মা, কিছু বলার দরকার নেই আপনার দীপ্তকে। ও কিছুই জানবে না, ওর এসব জানার প্রয়োজন নেই। রিয়া দীপ্তর জীবনে অল্প কয়েকদিনের মেহমান হিসেবে এসেছিল এবং চলে গেছে। আর আমি দীপ্তর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু আমি ওর। বাবা তুমি বিয়ের ব্যবস্থা করো যত শীঘ্র সম্ভব। আমি দীপ্তকে বিয়ে করে আপন করতে চাই, যাতে কেউ কখনো দীপ্তকে আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। আচ্ছা মা, তুই যা বলবি তাই হবে। আর মা, আপনাকে দীপ্তর কসম দিলাম দীপ্তকে আপনি কিছুই জানাবেন না। ঝুমুর, সরি মা, এছাড়া আমার আর কোনো কিছু ছিল না। 3-4 দিন পর দীপ্ত একটু সুস্থ হলো। ঝুমুর দীপ্তদের বাসায় আসে দীপ্তকে নিয়ে ঘুরতে। ঝুমুর দীপ্তকে নিয়ে একটা মোবাইল কিনে দেয়। ওকে মোবাইল কিনে দিয়ে বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, ভালো একটা মোবাইল দেখান তো। ঝুমুর, দেখাচ্ছি বাবা। স্যার আজ ভাবিকে নিয়ে আসলেন না যে? ওই দিন ভাবিকে যে মোবাইলটা কিনে দিয়েছিলেন আপনি, ওই মোবাইলটা দেখাবো। ভাবি? দীপ্ত, আপনি কোথাও ভুল করছেন। বেশি কথা না বলে নতুন কোনো মোবাইল দেখান। ঝুমুর, আচ্ছা আপা এই নিন, এটা বাজারে একদম নতুন আসছে। আচ্ছা এটা প্যাক করে দিন। ভালো না সেটটা দীপ্ত? ভালো, চলো তাহলে। ঝুমুর দীপ্তকে নিয়ে ফুচকা খেতে চায়। ভাই আজ কয় প্লেট দিব? ওই দিন তো আপা জিতে গেছিলো, কিন্তু আপনার জন্য নিজে ইচ্ছা করে হেরে গেল। পরে যখন আপারে বললাম আপনি নিজ ইচ্ছায় হারালেন তাই না আপা, আপনি আরও ফুচকা খেতে পারতেন তাই না? আপা তখন কি বলছে জানেন? এটা না হয় হার নয়, ওর জিতে তো আমার জিত। আপনি বড়ই ভাগ্যবান। এ যুগে এমন মানুষ পাওয়া যায় না যেখানে সবাই নিজের স্বার্থটা বোঝে। আজ আপা আসে নাই বুঝি ফুচকাওয়ালা? কোন আপা? চলো তো দীপ্ত এখান থেকে, এই ফুচকাওয়ালার মাথায় সমস্যা আছে। চলো ঝুমুর, বাসায় ফিরে যাই, আমার কিছুই ভালো লাগছে না। না, আচ্ছা চলো তাহলে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসি। আজ আমি তোমাকে নিজ হাতে সর্ষে ইলিশ রান্না করে খাওয়াবো। সর্ষে ইলিশ না তোমার ফেভারিট? হে চলো। দীপ্ত আর ঝুমুর মাছের বাজারে ঢুকে ঝুমুর ইলিশ মাছ দেখলো। সেই সময় এক মাছওয়ালা ডেকে বলল, আজ থেকে আমার কাছ থেকে নেবেন না মাছ?
আমি আজ ঠকাবো না। ওই দিন ভাবি যেইভাবে আমারে শিক্ষা দিয়েছে, আমি আর কাউরে এখন থেকে ঠকাই না। ভাবি আমার চোখ খুলে দিল। এই আপনারা এত পেঁচাল শুনতে আসছি, এত বকবক করেন কিসের জন্য ঝুমুর? তাই তাড়াতাড়ি দেন মাছ। কোত্থেকে যে এসব পাগলারা মাছ বিক্রি করতে আসে। কিন্তু ঝুমুর, সবাই কি পাগল? সবাই তো আর কার যেন কথা বলছে। আর সেই মানুষটা আমার সাথে এসেছিল বিভিন্ন জায়গায়, কিন্তু আমি মনে করতে পারছি না। ধুর, বাদ দাও তো ওগুলো। তোমার কিছু মনে করতে হবে না। এসব ওদের বিক্রয় করা বুদ্ধি, কথা বলে ইমপ্রেশন বিক্রয় করা। বাদ দাও তুমি এগুলো, চলো বাসায়। রাতে ঝুমুর ওর বাবাকে বলে, আগামীকাল আমি দীপ্তকে বিয়ে করতে চাই। কোনো অনুষ্ঠান করা লাগবে না, বিয়ে আমাদের বাসায় হবে। তুমি শুধু দীপ্ত আর ওর মাকে আমাদের বাসায় ফোন দিয়ে সকালেই আসতে বলো। রাতে ঝুমুরের বাবা দীপ্তর মাকে ফোন দিয়ে বলে, ঝুমুরকে সকালে আপনাদের বাসায় আসতে বলেছে, আপনারা দুজন চলে আসবেন। দীপ্ত আর দীপ্তর মা দুজনে সকালে নাস্তা করে ঝুমুরদের বাসায় যায়। মা, আমি এখন দীপ্তকে নিয়ে বিয়ের কাপড় চোপড় কিনতে যাচ্ছি, বিকালে আমাদের বিয়ে হবে। এইভাবে হঠাৎ আমাদের একটা প্রস্তুতি আছে না, আপনি চিন্তা করবেন না তো। আপনার কিছু করতে হবে না, সব হয়ে যাবে। আপনি বাবার সাথে গল্প করেন, আমি আর দীপ্ত শপিংয়ে যাচ্ছি। কিন্তু বিয়ে, শাড়ি, গহনা এসব তো আমরা দিব দীপ্ত। আরে বাবা, আজ আমি কিনি, কাল তুমি কিনো। আর আমার যা কিছু সবই তো তোমার, আর তোমার যা কিছু সবই তো আমার। তাহলে আমি কিনলে যে কথা, তুমি কিনলে সেই কথা। বাবা, তুমি কাজীকে ডাকো। না রে মা, আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, আমরা তাহলে বিয়ের শপিং করতে বের হলাম, আর তুমি এদিকটা দেখো। দীপ্ত আর ঝুমুর বিয়ের শপিং করতে যাচ্ছে। দীপ্ত, আজ আমি অনেক খুশি। আমিও। আজ আমাদের এতদিনের ভালোবাসা সফল হতে যাচ্ছে। ফাইনালি সারা জীবনের জন্য এক হতে যাচ্ছি। আমি অনেক হ্যাপি আজ দীপ্ত, অনেক হ্যাপি। লাভ ইউ দীপ্ত, লাভ ইউ টু ঝুমুর। আমার না খুব ভয় হচ্ছে দীপ্ত। কেন? আজ আবার কোনো সমস্যা হবে না তো? 2 বছর আগের মতো? একটা কথা সব সময় মনে রাখবেন, আল্লাহ যা করে তার বান্দার ভালোর জন্য করে। চিন্তা করো না, তুমি যা করবে তোমার আমাদের ভালোর জন্য করবেন। 1 বছর পর, এই যে খালা, আপনার ওষুধটা কে খাবে শুনি? ভুলে গেছি মা, আজকাল মনে থাকে না ওষুধপাতির কথা। কোনো সমস্যা নেই, আমি আছি না মনে করিয়ে দেওয়ার জন্য। প্রতিদিন মনে করিয়ে দেবো। আল্লাহ তোমাকে সুখী করুক। আর সুখ পোড়া কপালের সুখ লেখা থাকে না। ওই যে চাচা, সকালে নাস্তা করেননি কেন? কী হলো, মন খারাপ? ছেলেটার কথা খুব মনে পড়ছে মা। যেই ছেলেকে আপনাকে তার সাথে রাখতে পারেনি, সেই ছেলে আপনার কথা মনে রাখে না। তাকে মনে করে লাভ কী? নিজের শরীরকে কষ্ট দিয়ে লাভ কী? নিন, হা করুন। মারে, তোর মতো এত লক্ষ্মী একটা মেয়ে কপালে এত দুঃখ কেন লিখেছে? চাচা, পোড়া কপালি যে আমি। পোড়া কপালের কপালে দুঃখ ছাড়া কী বা লেখা থাকবে? কিন্তু এখন আমি ভালো আছি। এই যে আপনাদের সবার সাথে আছি, নিজেকে অনাথ মনে হয় না। আল্লাহ একদিন তোকে অনেক সুখী করবে, দেখিস, অনেক সুখী। রিয়া একটা বৃদ্ধাশ্রমের সেবিকা। যেদিন হসপিটাল থেকে দিশেহারা হয়ে কাঁদতে কাঁদতে খোলা রাস্তায় বেরিয়ে পড়েছিল রিয়া, সেদিন ওই বৃদ্ধাশ্রমের এক সেবিকার সাথে রিয়ার দেখা। রিয়াকে কাঁদতে দেখে তিনি এগিয়ে আসেন রিয়ার কাছে। কী হয়েছে তোমার, কাঁদছো কেন? কী আর হবে দিদি, পোড়া কপালই পোড়া কপাল, যা লেখা ছিল তাই হয়েছে। খুলে বলো বোন, কী হয়েছে? তারপর রিয়া ওই সেবিকাকে সব খুলে বলে ওর জীবনের কাহিনী, ছোট্টবেলা থেকে এখন অবধি তার সাথে কী কী ঘটেছে। সবাই তো শুনলাম। এখন কি করতে চাও? জানি না কি করব। 2 চোখ যেখানে যায় সেখানে যাবার উদ্দেশ্যে বেরোচ্ছি, কিন্তু হাঁটছি তো হাঁটছি, রাস্তা ফুরাচ্ছে না দিদি। আমার সাথে যাবে? কোথায়? আমি একটা বৃদ্ধাশ্রমের সেবিকা, সেখানে বৃদ্ধাশ্রমের দেখাশোনা করি। ওখানে থাকি, ওখানে খেয়ে। চলো, যাচ্ছে জীবন। তুমি চাইলে তুমি তাদের সেবার কাজে নিয়োজিত হতে পারো, থাকতে পারো সবার সাথে, দেখবে ভালো লাগবে, আর মাথা গোজার একটা জায়গা হবে। দিদি, সেদিন থেকে ওই বৃদ্ধাশ্রম হয় রিয়ার ঠিকানা। রিয়া এখানকার মানুষগুলোকে নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছে, সবার ভালোবাসা শুরু করেছে জীবনে। 1 বছর হয়ে গেছে রিয়ার এখানে, কিন্তু একটা মুহূর্তের জন্য দীপ্তকে ভুলতে পারিনি। কিরে, একা একা বসে আছিস যে? ভালো লাগছে না দিদি? কী হয়েছে আমায় বল। আজ দীপ্তর কথা খুব মনে পড়েছে। কেন পারিস না অতীত ভুলে যেতে? কীভাবে ভুলবো দিদি? যাকে 3 কপল বলে সারা জীবনের সঙ্গী করেছে, তাকে কি করে ভুলবো? ও কি তোকে মনে রেখেছে? তুই যে রেখেছিস। ও তো আমার কথা ভুলেই গেছে দিদি। যেদিন ও ওর ভালোবাসা খুঁজে পেয়েছে সেদিনে। নিশ্চয় ওরা খুব ভালো আছে, বিয়েও হয়ে গেছে বোধহয়। বোধহয় কি হয়ে গেছে বিয়ে, হয়তো সন্তানের বাবাও হয়ে গেছে দীপ্ত। আজ দিদি, দীপ্ত কি আমার কথা একবারও মনে পড়েনি? এতগুলো দিন আমার সাথে একসাথে ছিলাম, কত স্মৃতি, কত কিছু ওর মনে পড়ে না? আমাকে এত সহজে ভুলে গেল? আমাকে ভুলে গিয়ে বিয়ে করে সংসারও করেছে ও ভালোবাসার মানুষের সাথে। খুব ভালো আছে দিদি, তাই না? ভালো থাকুক, এটাই তো চেয়েছি আমি। ভালো থাকুক, ভালো থাকুক, ভালো থাকুক। কাঁদিস না বোন। আর কত কাঁদবি? কাঁদতে কাঁদতে তো বছর কাটালি, আর কত, হয়তো সারা জীবন। তোমরা এখানে, আর আমি তোমাদের কত জায়গায় খুঁজছি। কী হয়েছে খালা?
আমার ছোট্ট ছেলে এসেছে মা, আমার ছোট্ট ছেলে এসেছে আমাকে নিতে। সত্যি বলছেন কেন? সত্যি। বড় ছেলে আর বড় বউ আমাকে এখানে দিয়ে গেছে। ছোট ছেলে বেকার ছিল বলে কিছু বলতে পারিনি। এখন ছোট ছেলেটা চাকরি পেয়েছে, নিজের টাকা ছোট্ট একটা ঘর, সেই ঘরে আমাকে নিয়ে যেতে এসেছে। আমরা মা ছেলে এখন থাকবো আলহামদুলিল্লাহ। চলো আমার ছেলের সাথে তোমার পরিচয় করে দিই। আপনাকে খুব মনে পড়বে খালা, আমিও তোমাদের ভুলতে পারবো না। তোমার আমার যে সেবা করেছো, ভালোবাসা দিয়েছো, কোনো দিন ভুলতে পারবো না। আমি আমার ছেলের সাথে এসে মাঝে মাঝে তোমাদের দেখে যাব। আচ্ছা খালা, চলো তোমার ছেলের সাথে আমার জন্য অপেক্ষা করছে, চলুন। এই যে এটা হচ্ছে আমার ছেলে তানবীর, আর এটা হচ্ছে লিপি, আর এই হচ্ছে রিয়া। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? জি। আপনি? জি আলহামদুলিল্লাহ। জানিস বাবা, এই রিয়া না আমার অনেক খেয়াল রেখেছে, অনেক যত্ন করেছে, সবসময় খাবার খাইয়েছে, ওষুধ খাইয়েছে, লক্ষ্মী মেয়ে হয়েছে। খালা এত সুনাম হবে না। এই যে তানবীর সাহেব, এখন থেকে খালার সমস্ত দায়িত্ব আপনার। আজ থেকে আপনি তাকে সেম টু সেম টাইম টু টাইম ওষুধ খাওয়াবেন, খেয়াল রাখবেন, যত্ন নেবেন। জি। তাতে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার মা দেখে রাখার জন্য। ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমাদের দায়িত্ব। তবু আজকাল কজনই বা তাদের দায়িত্ব ঠিক মতন পালন করে। আচ্ছা আসি, ভালো থাকবেন, আসবেন আমাদের বাসায়। জি, আপনিও খালাকে দেখে রাখবেন। খালা যখন সবার কথা মনে পড়ে খালাকে নিয়ে এসে ঘুরে যাবেন। আচ্ছা আসবো, যাই রে মা, ভালো থাকবেন। তোমরাও ভালো থাকবো। তানভীর মাকে নিয়ে বাসায় পৌঁছে গেছে। তানভীরের মা ছেলের নতুন ঘরে উঠেছে, চোখে অশ্রুকোণ। পরের দিন সকালে, আচ্ছা মা, রিয়া মেয়েটা কি পরিবারে কেউ নেই? এত সুন্দর মেয়েটা বৃদ্ধাশ্রমে জীবন কাটাচ্ছে। বলতে গেলে সবাই আছে, আবার কিছুই নেই রে বাবা। বুঝলাম না, খুলে বলো তো। ওর জীবনটা অনেক দুঃখের জানিস বাবা, এত ভালো মেয়ে, জীবনে এত দুঃখ কল্পনা করা যায় না। তানভীরের মা তানভীরকে রিয়ার জীবনের সব কাহিনী খুলে বলে। তানভীর আর তানভীরের মায়ের চোখ ভিজে আসে। তাহলে মা, ওকে আমরা কষ্টের জীবন থেকে উদ্ধার করে নিয়ে আসি, কি বলো? কিভাবে? কিভাবে আবার তোমার পুত্রবধূ করে? সত্যি বলছিস? আমিও এই কথাটাই মনে মনে ভাবছি, কিন্তু তোকে বলার সাহস পাইনি। কি না কে ভাবিস এইভাবে? না, তুমি যখন রিয়ার সাথে আমাকে পরিচয় করিয়ে দাও, তখনই ওকে আমার ভালো লাগে। আর যখন তোমার মুখে শুনলাম তোমাকে খুব যত্ন করেছে, তখন মনে মনে ভাবলাম আমাদের পরিবারে এমন একটা মেয়ে দরকার, এ আমাদের পরিবারটা আগলে রাখবে। সত্যি রে বাবা, ও আমাদের পরিবারে আসলে আমাদের পরিবারটা পূর্ণ হয়ে যাবে। তাহলে বিকালেই চলো বৃদ্ধাশ্রমে গিয়ে ওকে বলো তুমি। দেখো কি বলে। বিকালে তানভীর আর তানভীরের মা রিয়ার সাথে দেখা করতে বৃদ্ধাশ্রমে যায়। কেমন আছো মা? ভালো আছি খালা, আপনি কেমন আছেন? আজ আমাদের কথা মনে পড়ে গেছে? হ্যাঁ, সবার থেকে তোমার কথা বেশি মনে পড়েছে, তাই বুঝি? তাই ভাবছি আমার সাথে তোমাকে নিয়ে যাবো একেবারে। মানে কি বুঝলাম না? আমি চাই তুমি আমার ছেলে তানবীরকে বিয়ে করো মা, আর আমাদের পরিবারটাকে পূর্ণ করো। এ কি বলছেন খালা? এ হয় না, কিছুতেই হয় না। এছাড়া আমি এখনও দীপ্তর স্ত্রী, আর আমি সারা জীবন ওর স্মৃতি নিয়েই বেঁচে থাকতে চাই। প্লিজ আমাকে মাফ করে দিন। সেদিনের মতো তানবীর আর তানবীরের মা বাসায় ফিরে যায়। কিছুদিন পর তানবীর আবার বৃদ্ধাশ্রমে যায়। আজ আমি আপনাকে বিয়ের জন্য জোর করতে আসিনি, এসে একটু মার্কেটিং করতে, আমার মায়ের জন্য কয়টা কাপড় কিনবো। আমি কাপড় টাপড় চিনি না, তাছাড়া মুরব্বি মানুষ কোনো কাপড়ে ইজি ফিল করে, আর তো একটা ব্যাপার আছে, তাই যদি আমার সাথে একটু চলুন। আচ্ছা চলুন। তানভীর আর আমি শপিং করছি, মায়ের জন্য কাপড় কিনছি, আর হঠাৎই রিয়ার বুকের ভিতর কাঁপতে শুরু করলো। চোখ আটকে যায় কারো চোখের পানি চেয়ে, চোখ ভিজে আসে। অপর দিকের মানুষটা রিয়ার দিকে এগিয়ে আসছে। রিয়ার চোখ থেকে পানি পড়ছে। অপর দিকের মানুষটা আর কেউ নেই, এই যে দীপ্ত। তবে কি দীপ্ত রিয়াকে চিনতে পেরেছে? হঠাৎ রিয়ার চোখে পানি মুছতে থাকে। যখন রিয়ার চোখ যায়, খয়েরি রঙের শাড়ি দীপ্তর পিছনে দাঁড়িয়ে থাকে ঝুমুরির উপর। রিয়া সঙ্গে সঙ্গে তানভীর হাত ধরে বলে ওঠে, এই শাড়ি পরে মা আরাম পাবে, এটা নাও। আর দীপ্ত এসে বলে, আরে তানভীর তুমি এখানে? এই তো ভাই, মায়ের জন্য শাড়ি কিনতে এসেছিলাম। আপনি বুঝি শপিং করতে এসেছিলেন? হ্যাঁ, শার্ট কিনতে এসেছি, আবার শাড়িও। তো ইনি কে? ইনি হচ্ছেন, থাক বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আচ্ছা শপিং করো তাহলে, যাই। আমি যাই। তানভীর আর দীপ্ত একই অফিসে জব করে। ঝুমুর দীপ্তর দিকে অপলক চেয়ে থাকে, আর মনে মনে বলতে থাকে, আমার দীপ্ত আমাকেই চিনল না, অথচ আমি ভেবেছি ও আমাকে চিনে এগিয়ে আসছিল। থাক, ঝুমুরকে নিয়ে ভালো থাকুক, সুখে থাকুক। রিয়া তানভীর শপিং শেষ, ওরা যার যার মতো ওদের গন্তব্যে চলে যায়। রিয়া কিছু দূর, দীপ্তর মুখটা ভুলতে পারছে না। তানভীরের মা পরের দিন আবার আসে রিয়ার কাছে, অনেক অনুরোধ করে, কান্না করে বোঝায়। লিপিদি আর আশ্রমের সবাই ওকে বোঝায়। রিয়া শেষমেশ রাজি হয় তানভীরকে বিয়ে করতে। বিয়ের ডেট ফিক্সড হয়। তানভীর দীপ্তকে বিয়ের দাওয়াত দেয়, সাথে অফিসের সবাইকে। ভাই, আমার বিয়েতে দাওয়াত রইল, বাসায় সবাইকে নিয়ে আসেন। লাভ ম্যারেজ করছো না, কতদিনের রিলেশন? লাভ আবার অ্যারেঞ্জ দুটোই যেমন। এই যে ভাই, কথায় আছে না, প্রথম দেখায় ভালোবাসা, আর কি।
আমি প্রথমে ভালোবেসে ওকে ফেলেছি, আর এখন পারিবারিকভাবে বিয়েতে রাজি হয়েছে। তাহলে দুটোই হলো না? দোয়া করে সুখী হোক। হ্যাঁ ভাই, ওর জীবনে অনেক কষ্ট, আমি ওর সব দুঃখ কষ্ট ভুলিয়ে সুখের সীমানায় নিয়ে আসতে চাই। আল্লাহ তোমার মঙ্গল করুক। রিয়া আর তানভীর দুজনে মিলে বিয়ের শপিং করে নেয়। আজ রিয়া আর তানভীরের বিয়ে। তানভীরের বাসায় রিয়াকে আগেই নিয়ে আসা হয়েছে, সাজানো হয়েছে রিয়াকে। রিয়াকে আজ অপসরীর মতো রাখছে। রিয়া যখন বিয়ের সাজে সাজানো হয়, তখন রিয়াকে বারবার ওরা দীপ্তর বিয়ের কথা মনে পড়ছে। ওই স্মৃতি রিয়ার বারবার দোলা দিচ্ছে। আমি কেন পারছি না দীপ্তকে ভুলতে? কেন পারছি না? তানভীর তো দেখতে ভালো, আমাকে খুব ভালোবাসে। তাহলে কেন পারছি না আমি তানভীরের দিকে মন আনতে? কেন আমার মন থেকে সরে যাচ্ছ না তুমি? প্লিজ আমায় মুক্তি দাও, এবার তো মুক্তি দাও, প্লিজ প্লিজ প্লিজ। রিয়া একা একা এসব বলে কাঁদছে। একটু পরে রিয়া আর তানভীরের বিয়ে। দীপ্ত এসে গেছে, সাথে ওর মাও এসেছে। দীপ্তদের অফিসে অনেকে এসেছে। তাদের মধ্যে করিমা নামের মেয়েটা চোখের জল লুকাচ্ছে বারে বারে, নখ ফুলে বসে আছে। কি হয়েছে মেয়েটা কে জানে? এই করিমা, কি হচ্ছে তোমার? বাসায় কোনো সমস্যা? চোখ মুখ ফোলা কেন? কেঁদেছো কেন? এনিথিং রং? রাইট বা ছিল কবে তানভীর ভাই? কী হয়েছে মুখ খুলে বলবো তো? এখন বলেই বা কি? আজব, না বললে জানবো কী করে? আমি জানি না তানভীর ভাই কবে কখন কিভাবে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি, কিন্তু এভাবে আমার স্বপ্নগুলো যে ভেঙে যাবে আমি কখনো ভাবতে পারিনি। তুমি তো কখনো বলোনি। ভেবেছি বলবো, কিন্তু তার আগেই আপনার বিয়ের দাওয়াত পেলাম। প্লিজ মন খারাপ করিয়ে না, কপালের লিখন কেউ বদলাতে পারে না। তাই হয়তো। সুখী হন, দোয়া রইল। যাও ভেতরে যাও। দীপ্তর মাকে নিয়ে এসেছে ওর এক বন্ধুর বিয়েতে। দীপ্তর মায়ের সাথে তানভীরের পরিচয় করে যায়। তানভীর দীপ্তর মাকে রিয়ার কাছে নিয়ে যায়, পরিচয় করে যায়। রিয়া পিছন ফিরে দাঁড়িয়েছে। রিয়া, এই দেখো উনি আমার দীপ্তর মা, আর আন্টি ও হচ্ছে রিয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা তোমরা কথা বলো, আমি ওদিকটা দেখছি। দীপ্তর মা ধীর পায়ে রিয়ার দিকে এগিয়ে আসে। রিয়ার দু চোখে বল, কেমন আছিস মা? ভালো আছি। এত তাড়াতাড়ি ভুলে গেলি রে মা? কত খুঁজেছি আমরা তোকে। আমার দীপ্ত পাগলের মতো খুঁজছে। একটা বারো কি আসতে পারিসনি আমাদের দেখতে? এতটা পাষাণ হলি রে? মা দীপ্ত ও আমার কথা জানে? হ্যাঁ রে মা, তোকে কত খুঁজেছে। কেন খুঁজেছে মা? এখন তো ওর জীবনে আমাকে প্রয়োজন নেই, ওর জীবনে তো ওর ভালোবাসা ঝুমুর আছে। কেউ নেই রে মা, কেউ নেই। আমার ছেলে একা, খুব একা। আমি ছাড়া ওর কেউ নেই ওর জীবনে। ঝুমুরকে ও বিয়ে করেনি? না রে, ঝুমুর একদিন বিয়ের আয়োজন করে আমাদের ওদের বাসায় নিয়ে এসে তারপর তারপর কেনাকাটাও করে, কিন্তু দীপ্ত আর ঝুমুর দুজন যখনই দুজনে বিয়ে করবে, আবার কাজী বিয়ে শুরু করে, তখন হঠাৎ দীপ্ত দাঁড়িয়ে যায়। কী হয়েছে, উঠলি কেন? বস। কী রে, বস বাবা। মা, আমি কেন আবার বিয়ে করতেছি? আমি তো এই বিয়ে করতে পারবো না। কি বলছো দীপ্ত তুমি? ঠিকই বলছি। এসব কি বলছিস বাবা তুই? হ্যাঁ মা, আমার তো বিয়ে হয়েছে, আমার চোখের সামনে সব ভাসছে মা। আমি তো অন্য কাউকে কবুল বলেছি। আমি বর সেজে কাউকে বিয়ে করতে আনতে গেছিলাম। আমার বিয়ে হয়েছে, সব কিছু মনে পড়ছে, সব কিছু। আমি বিবাহিত, আমার স্ত্রী আছে। আমি কেন তাহলে আমার স্ত্রী থাকতে আরেকজনকে বিয়ে করব? হয় না, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। আমাকে ক্ষমা করে দিও ঝিমুর। তুমি অন্য কাউকে তোমার জীবনসঙ্গী করে নিও। আমাকে ক্ষমা করো আঙ্কেল, ক্ষমা করে দিবেন সবাই। আসি। এই বলে দীপ্ত আমাকে নিয়ে ঝুমুরের বাসা থেকে চলে আসে। বাসায় এসে তোকে খোঁজে। তোর সাথে কাটানো সব মুহূর্তের কথা মনে পড়ে যায়, কিন্তু তোকে খুঁজে পায় না। আমাকে তোর কথা জিজ্ঞাসা করে, সেদিন সব কথা ওকে খুলে বলি, আর বলি তুই কোথায় আমি জানি না। এরপর তোর মামার বাসা যাই, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু পাই না। ও আজও তোর আশায় বসে আছে, আজও তোর আশায়। আমি নিজেও জানি না আজ তোর বিয়েতে ও আমায় নিয়ে এসেছে। ও বলেছে ওর এক বন্ধুর বিয়ে। রিয়া চিৎকার করে দীপ্তর মাকে জড়িয়ে ধরে। কী করবে বুঝতে পারছে না। হঠাৎ তানবীরের মা রুমে ঢুকে। রিয়া মা, জি চলো, কাজী ডাকছে। আপা চলুন, ওদের বিয়ে পড়াবে এখন। রিয়া তানবীরের মা এবং দীপ্তর মা দুজনকে মিলে ধরে আছে। তানবীরও জামাই বেশে বসে। এদিকে করিমা চোখে মুছে যাচ্ছে বারবার সবার আড়ালে। রিয়া দীপ্তর দিকে তাকাতেই দেখে দীপ্তর নয়ন ভরা জল হঠাৎ বৃষ্টির মতো চোখ থেকে পড়ে যায়। বসো রিয়া। তানবীর রিয়া বসে, আর মনে মনে ভাবে ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন, আর তখনই তিনি যা করবেন সবার ভালোর জন্য করবেন। কাজী সাহেব রিয়ার আর তানবীরের বিয়ে পড়ানো শুরু করলেন। রিয়া চোখ দীপ্তর চোখের দিকে। দীপ্তর নয়ন ভরা জলে ঠোঁটে হাসি নিয়ে হাতের ইশারায় বলে, তোমায় দারুণ লাগছে। রিয়া হেঁচকি তুলে কাঁদতে থাকে। দীপ্ত মাথা নাড়িয়ে ইশারায় কাঁদতে নিষেধ করে। রিয়া এবার বসা থেকে উঠে দাঁড়ায়। কী হলো রিয়া, বসো। আমি এ বিয়ে করতে পারবো না তানবীর। কেন পারবে না? আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না।
কেন সম্ভব নয়? কারণ আমার এখনও ডিভোর্স হয়নি। আমার প্রথম স্বামী বর্তমান থাকা অবস্থায় বিয়ে করা যায় না। তুমি বসো, বিয়ের পর আমরা ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। এ হয় না, আর হবেও না। আর আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। কেন পারবে না? কারণ আমি আজও ওকে ভালোবাসি, আর আমি ভালোবেসে সারা জীবন কাটিয়ে দিচ্ছি। যে কিনা তোমার খবর রাখে না, বিয়ে করে সুখে আছে, তার জন্য তুমি কেন নিজের জীবনটা নষ্ট করতে চাও? কী হবে এমন বেঈমানকে ভালোবেসে জীবনটাই নষ্ট? চুপ, একদম চুপ। আমি ওর সম্পর্কে আর কোনো বাজে কথা শুনতে চাই না। তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। সবাই যখন চুপচাপ দাঁড়িয়ে শুটিং দেখছে, আর ওরা যেন সিনেমা আর নাটকের অভিনয় করেছে। বাহ, প্রাক্তন স্বামীর জন্য দরদ উতলে যাচ্ছে। আসলে তোমার মতো বাজে মেয়ের কী বা বলার থাকে, আর কী বা বলার নেই আমার। তানবীর, আর একটা কথাও না, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। মানে কি দীপ্ত ভাই, আপনি কেন এমন রিয়াক্ট করছেন? তুমি আমার স্ত্রীকে যা তা বলে যাবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ হ্যাঁ, কী বলছেন ভাই? আপনার স্ত্রী? আরে আপনার স্ত্রী হলেন তো 1 বছর ওর খবর নিতেন, আর বসে বসে বিয়ের তামাশা দেখতেন না, প্রথমে বাধা দিতেন। কি বলতে চাও তুমি? কি আর বলতে চাইবে ভাই? আমি চাচ্ছিলাম আপনি বিয়েটা বন্ধ করুন, বাধা দিন, কিন্তু না, আপনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বউয়ের বিয়ে হয়ে যায় দেখছে, আর শেষমেশ রিয়াই দাঁড়িয়ে গেলো। তুমি সব জানো? কিছুই জানতাম না ভাই। আপনার মাকে যখন রিয়ার কাছে দিয়ে চলে আসি, তখন মনে হলো রিয়ার কাজলটা নষ্ট হয়ে গেছে, তাই মুছে দিয়ে আসি। যেই আমি আমার রুমের কাছাকাছি গেলাম, দেখি আপনার মা আর রিয়া কাঁদছে, আর আপনাদের জীবন কাহিনী আলোচনা করছে। সবটুকু শুনলাম বাইরে দাঁড়িয়ে, আর ভাবলাম হয়তো আপনি এই বিয়েটা হতে দেবে না, কিংবা রিয়াই করবে না। যদি দুজনে চুপ থাকেন, তবে সিদ্ধান্ত নিলাম আপনারা রিয়ের মিলটা আমি করিয়ে দিই। এখনও এতটা বেইমান হয়ে উঠি নেই যে দুজন ভালোবাসার মানুষকে আলাদা করবো। তানভীর, থাক ভাই, আর কিছু বলতে হবে না। আসলে আমি চাচ্ছিলাম রিয়া নিজেই বিয়ের জন্য না করে দিক। মনে মনে ভাবছিলাম, যদি আমার জন্য ওর মনে একটু ভালোবাসা থাকে, আর আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে রিয়া ঠিক এই বিয়ের জন্য না করে দিবে। তাই আমি চুপ করেছিলাম আর দেখছিলাম রিয়া কী করে। আমার বিশ্বাস ছিল রিয়া এই বিয়ে কিছুতেই করবে না। রিয়া কেঁদে যাচ্ছে যাচ্ছে তানভীর আর দীপ্তর মা। তানভীর, আমাকে ক্ষমা করে দিবেন আপনি। আরে পাগলি, আমার কোনো দোষ নেই। আমি সরি তোমাকে বাজে মেয়ে বলার জন্য। আসলে আমি চেয়েছিলাম দীপ্ত ভাই রিয়েক্ট করুক। দীপ্ত ভাই তোমাকে খুব ভালোবাসে, চোখের জলে প্রমাণ দিচ্ছে। দীপ্ত ভাই, এর সাথে তুমি সুখী হবে, আমার সাথে এসো না। দুজন এক হয়ে আমাকে এবার মুক্তি দাও। তানভীর, তোমার এই ত্যাগ আমি কোনোদিন ভুলব না। আরে কিসের ত্যাগ ভাই? বিয়ে তো আমি করবই। জামাই যখন সেজেছি, মিস করিমা আপনি কি মিসেস হবেন? কাঁদতে কেঁদতে। বউ যখন সেজেছি, বিয়ে তো আমি করবই। এই যে মিস্টার দীপ্ত, আপনি কি আরেকবারের মতো মিসেস দীপ্তকে কবুল করে নেবেন? দীপ্ত রিয়াকে সবার সামনে জড়িয়ে ধরে দুজনে হাসতে থাকে। এদিকে তানভীর আর করিমার বিয়ে হতে থাকে। রিয়া দীপ্তকে হাত ধরে তানভীরের মায়ের রুমে নিয়ে যায়। কেমন করে যেন খুঁজছে যে নিজের বউকে খুঁজে পাননি। মন থেকে খুঁজলে ঠিকই পেতেন। মন থেকে খুঁজেননি, তাই পাননি। কোন জায়গায় বাদ রাখিনি যে তোমাকে খুঁজেছি? আমি কি করে জানবো আপনি বৃদ্ধাশ্রমে? বৃদ্ধকালে হারালে না হয় খুঁজে দিতাম। কীভাবে ভাবো এই ইয়ং বসে আমার বউ বৃদ্ধাশ্রমে ঠাঁই নিয়েছে? হয়েছে, থাক, এত কিছু বলতে হবে না। আগে বলুন ঝুমুর কেমন আছে, আর ওর কি হলো? ও তো আপনাকে খুব ভালোবাসতো। আর ওই দিন যে আপনাকে ঝুমুরকে একসাথে থাকলাম, আচ্ছা ওই দিন কি আপনি আমাকে দেখে আমার কাছে এসেছিলেন? এতগুলো প্রশ্ন একসাথে কোনটা রেখে কোনটার উত্তর দেবো? ওই দিন ঝুমুর একাই শপিং করতে গিয়েছিল, আর আমিও গিয়েছিলাম শপিং করতে। শপিং মলে হঠাৎ ওর সাথে আমার দেখা, তাই দুজনে কথা বলছিলাম, আর হঠাৎ করে চোখ যায় আমার তোমার উপর, তাই ওকে ওখানে রেখে তড়িঘড়ি তোমার দিকে এগিয়ে আসছিলাম। কিন্তু যখনই তোমার সাথে তানভীরকে দেখলাম, বুঝে নিলাম তোমাদের মাঝে কোনো সম্পর্ক আছে। আর যখন তুমি তানভীরের হাতটা ধরলে, তখন ধারণাটা আরও গভীর হলো। তাই আর আমি তোমাদের বুঝতে দেই নাই যে আমি তোমার কাছে আসছিলাম। আর আমি যখন আপনার পেছনে শাড়ি পরা অবস্থায় ঝুমুরকে দেখেছি, তখনই তানভীরের হাত ধরেছি, আর ভেবেছি আপনি আমাকে চিনলেও যেন আমাকে ভুলে ঝুমুরকে নিয়ে সুখী হতে পারেন। আহারে দয়ার সাগরিকে, এটা আবার কি? কিছু না। আপনি ছেড়ে আসার পর ঝুমুরে কি হলো? আমার যখন বিয়ের আসর ছেড়ে তোমার কথা মনে পড়ে যায়, আমি তখন ঝুমুরের কাছে ক্ষমা চেয়ে চলে আসি, আর বলি যে কাউকে বিয়ে করে নিতে। তারপর ঝুমুর ওর খালাতো ভাইকে বিয়ে করে নেয়। ওর খালাতো ভাই ওকে খুব ভালোবাসে, তাই আরও একটা বিয়ে সহজ হয়। তাই কেমন আছে এখনও? সেদিন যখন দেখা হলো, ও বলল তো ভালোই আছে, ওর বোন নাকি ওকে খুব ভালোবাসে। আলহামদুলিল্লাহ। ঝুমুরের সাথে ওর কাজিন ভাই হয়। ঝুমুর যখন স্মৃতিশক্তি হারিয়ে চুপচাপ থাকতো, কোনো কথা বলতো না, তখন ফাহাদ ওর কাজিন ব্রো এসে ওকে অনেক হাসাতো, কথা বলানোর চেষ্টা করতো। কোনো কথা না বলে ঝুমুরের কাণ্ড দেখে হাসতো। ফাহাদ ওকে সুস্থ করার চেষ্টা করতে করতে কখন ঝুমুরকে ভালোবেসে ফেলে নিজেও জানে না। ভেবেছে ঝুমুর সুস্থ হলে ঝুমুরকে বলবে, কিন্তু এর মধ্যে ঝুমুরের অতীত মনে পড়ে যায়। তখন ফাহাদ ওদের বাসায় আসলো। ফাহাদে বলে কয়েকদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছে দীপ্তকে, যাকে খুবই ভালোবাসে। তাই আর ফাহাদ ঝুমুরকে ওর ভালোবাসার কথা বলে না। কিন্তু দীপ্ত বিয়ের আসর থেকে উঠে চলে আসে। সেই ফাহাদ ঝুমুরকে
সবার সামনে বলে, ও যাকে ভালোবাসে ও তোর কাছে চলে গেছে, আমি তোকে ভালোবাসি, তুই কি হাত ধরবি সারা জীবনের জন্য? আমি তোর সাথে সারা জীবন কাটাতে চাই, তাই যখন অসুস্থ ছিলি তোকে হাসানোর চেষ্টা করি, আর বাকি জীবন তোকে হাসানোর দায়িত্ব নিতে চাই, দিবি সেই দায়িত্ব আমার? ঝুমুরের বাবার মুখে শুনেছে ফাহাদ ওর কতটা যত্ন নিয়েছে আর ঝুমুরকে ফাহাদ কতটা ভালোবাসে। ঝুমুরের বাবা ঝুমুরকে বলে বিয়ে করে নিতে ফাহাদকে, আর ঝুমুর ফাহাদের প্রতি ভালোবাসা দেখে বিয়েতে রাজি হয়ে যায়। আর ওই দিন ফাহাদ আর ঝুমুরের বিয়ে হয়। চলো রিয়া, তানভীর আর করিমার বিয়ে হয়তো হয়ে গেছে এতক্ষণে, আমরা আমারটা করে নিই। আপনি অনেক পচা মানুষকে বিয়ে করিনি, একবার এখন করছে আর এই জীবন ছাড়াছাড়ি নেই, সারা জীবন এই পচা মানুষটার সাথে কাটাতে হবে। আমি শুধু এ জীবন নয়, মৃত্যুর পরেও জীবন আছে, সেই জীবন শুরু আছে, শেষ নেই। এই জীবনটাকেও পচা মানুষটার সাথে কাটাতে হবে। লাভ ইউ টু। বিয়ে হয়ে যায় তানভীর আর করিমার, আর দুইবারের মতো বিয়ে করে নেয় দীপ্ত আর রিয়া। ঝুমুর ফাহাদকে নিয়ে ভালো আছে। তানভীর, করিমা, ঝুমুর, ফাহাদ, রিয়া, দীপ্ত সুখে শান্তিতে বসবাস করুক। শেষমেশ পোড়া কপালি জীবনে দীপ্ত নামের সুখ পাখিটা এসে বাসা বাঁধে, আর রিয়ার জীবনে সকল দুঃখ কষ্ট মুছে দিয়ে সুখ শান্তি আদর ভালোবাসায় ভরিয়ে দেয় রিয়ার জীবন। সমাপ্ত। পোড়া কপালি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।